রিসা তাই খুম্বুথু বিয়াফারৈ লামসকা চিনি আমচাইনি বরমগोनां एमएलए मोजां रतन चक्रवर्ती अबाहायथेनो जों तिनि चिनि नारवाय संनो রিসা खुम्बुथु ताई मुकुमु मारि आफारै जों बरकनो खाबाय खुबाय लामसकनाय মঞ্চে উপবিষ্ট আমরা বরণ করে নেব আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আমরা আনন্দিত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের এই উদ্বোধনী পর্বে আমরা বরণ করে নিচ্ছি পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। আপনাদের প্রত্যেকের কাছে আরো একবার অনুরোধ রাখবো করতালি দিয়ে সুস্বাগতম জানানোর জন্য। উপস্থিত আমরা এবারে বরণ করে নিচ্ছি মাননীয় বিধায়ক তথা মাননীয় চেয়ারম্যান খার্চি উৎসব কার্যকারিণী কমিটি শ্রদ্ধেয় শ্রী রতন চক্রবর্তী মহোদয়কে। এবারে আমরা বরণ করে নেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাননীয় বিধায়িকা শ্রদ্ধেয়া শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়াকে। এবারে আমরা বরণ করে নেব উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানের অন্যতম সম্মানিত অতিথি পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারপারসন সুশ্রী ঝর্ণা রানী দাস মহোদয়াকে। এবারে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। আমরা একে একে মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিদের বরণ করে নেব। বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপবিষ্ট রয়েছেন তার আগে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে আমরা শুভেচ্ছা জানাচ্ছি চেয়ারম্যান খার্চি উৎসব কার্যকারিণী কমিটি মাননীয় বিধায়ক শ্রী রতন চক্রবর্তী মহোদয়কে। আমরা এবারে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে বরণ করে নিচ্ছি মাননীয় বিধায়িকা শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়াকে। একে একে আমরা পুষ্পস্তবক তুলে দিয়ে ঐতিহ্যবাহী রিসা পরিয়ে বরণ করে নেব মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের। এবারে আমরা বরণ করে নিচ্ছি আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি তথা মাননীয় সচিব তথ্য ও সংস্কৃতি দপ্তর ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়কে। সকলের কাছে অনুরোধ রাখছি আরো একবার করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য সবাই মিলে। বরণ করে নেব মাননীয় জেলা শাসক ও সমাহর্তা পশ্চিম ত্রিপুরা জেলা ডক্টর বিশাল কুমার মহোদয়কে। এবারে বরণ করে নেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন অনারেবল এসপি ওয়েস্ট শ্রী কিরণ কুমার মহোদয়, ওনাকে আমরা বরণ করে নেব। আমরা বরণ করে নেব মঞ্চে উপবিষ্ট রয়েছেন মাননীয় মহকুমা শাসক জিরানিয়া শ্রী অনিমেষ ধর মহোদয়। সংস্কৃতি ও ঐতিহ্যের উৎসব আমাদের খার্চি উৎসব ও প্রদর্শনী 2025-এর উদ্বোধনী পর্বে আমরা মঞ্চ উপবিষ্ট মাননীয় অতিথিদের বরণ করে নিচ্ছি। এবারে বরণ করে নেব বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজেশ ভৌমিক মহোদয়কে। খার্চি উৎসব ও প্রদর্শনী 2025 উদ্বোধনী মঞ্চে আমরা বরণ করে নিচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিদের। এবারে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে আমরা মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিদের আরো একবার
শুভেচ্ছা জানাবো এবং বরণ করে নেব। আমাদের আজকের এই বিশেষ আয়োজন খাঁচি উৎসবের প্রথম উদ্বোধনী পর্বে আপনারা যারা রয়েছেন দর্শক আসনে আরো একবার অনুরোধ রাখবো হাতে হাত রেখে অভিনন্দিত করবার জন্য আমাদের মঞ্চে যারা আসীন রয়েছেন আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিরা, মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা বরণ করে নিলাম। তাবো जों आसिक जरात चिनी तिनिनि पांडव फाइमाजा खायनाय जत्त नारवाय संनो खाबाय खुबाय लामसुगै नाखा ताबो जाति गोथार मोसोङै चिनी तिनिनि खारचि तेरताय फुनुगमं नैसाय नैसिबानो तेरतै चेंगिर जागनाय चेंगिरनाय चिनी हास्तिनि मन्त्री अकरा मोजां प्रफेसर डॉक्टर मानिक साहा बरम गोनां मन्त्री अकरा त्रिपुरा हापां बिनि लगे जों जत्त तिनि मानजाक फायनाय बरम गोनां नारवाय संनो तंनानि बागै खाबाय खुबाय गयजाओ। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক ও প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে খাঁচি উৎসব ও প্রদর্শনী 2025-এর শুভ আনুষ্ঠানিক সূচনা করবার জন্য ओम शुभम करोति कल्याणम आरोग्यम धन संपदा शत्रु बुद्धि विनाशाय दीप ज्योति नमस्तुते। मंगल प्रदीप प्रज्वलনের মধ্য দিয়ে শুভ আলোকের আবাহনের মধ্য দিয়ে খাঁচি উৎসব প্রদর্শনী 2025-এর শুভ আনুষ্ঠানিক সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। সঙ্গে ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের অন্যান্য অতিথিরা। অনেক অনেক ধন্যবাদ মাননীয় অতিথিদের। এবারে উদ্বোধনী সঙ্গীত, প্রথমেই বাংলা ভাষায় উদ্বোধনী সঙ্গীত, তারপরে ককবরকে উদ্বোধনী সঙ্গীত। প্রথমে নান্দনিক সুর সৌরভ ও শাম সঙ্গীত আরাধনার শিল্পীরা তাদের উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠান পরিবেশন করবেন, যার কথায় রয়েছেন শিল্পী মনোজ দেববর্মা এবং সুরকার শিল্পী সুকান্ত শর্মা। সবাই সুর মিলায় এসো মিলনে গান গায়, এসো মিলনে গান গায়, এসো খাঁচি মেলায় ভাই মিলনে গান গায়, গাঙ্গু চৌকে মাদলের তালে সবাই সুর মিলায় এসো মিলনে
হারছি আমাদের জীবন ধারা সমৃদ্ধির কথা বলে জাতির উপজাতির মিলন তীর্থ সবাই হাতে হাত রেখে চলে হৃদয়ের কথা বলে এসো মিলনের গান গায় এসো মিলনের গান গায় এসো খারছি মেলায় ভাই মিলনের গান গায় ডাকু চৌকে মাদুরের তালে সবাই সুর মিলায় এসো মিলনের গান গায় এসো মিলনের গান গায় খারছি আমাদের মহামিলন জীবন্ত ইতিহাস খারছি আমাদের পুণ্যভূমি সকলের বিশ্বাস হারছি আমাদের মহামিলন জীবন্ত ইতিহাস হারছি আমাদের পুণ্যভূমি সকলের বিশ্বাস জীবনের আশ্বাস এসো মিলনের গান গায় এসো মিলনের গান গায় এসো খারছি মেলায় ভাই মিলনের গান গায় ডাকু চৌকে মাদুরের তালে সবাই সুর মিলায় এসো মিলনের গান গায় এসো মিলনের গান গায় এসো মিলনের গান গায় হামবাই তাবো ককবরক রোচামং ইয়াখলি দেববর্মা তাই বিনি বদলসং রোচামনাই ও রোচামন সইয়া মনুষ দেববর্মা আবনো রাঙ্গিনী রেখা ব্রজ দেববর্মা চিনি থাং লাই বোমা খাইছি চিনি থাং লাই বোমা খাইছি চিনি সিনেমা খাইছি চিনি সিনেমা খাইছি চিনি থাং লাই বোমা খাইছি চিনি থাং লাই বোমা খাইছি চিনি সিনেমা খাইছি চিনি সিনেমা খাইছি চিনি যত লোকনি খাইছি চিনি যত লোকনি থালাই মুংনি নিকুমা থালাই মুংনি নিকুমা খাইছি চিনি
চিনি থাকলে বোমা খাচ্ছি চিনি থাকলে বোমা খাচ্ছি চিনি সিনেমা খাচ্ছি চিনি সিনেমা Tanggu congkering jaduni kora ai di cheng hene ane Tanggu congkering jaduni kora ai di cheng hene ane Bayak ini motong halokno nai tu karilayane nai tu karilayane tu karilayane Haji chini kethangai boma Haji chini kethangai boma Haji no chini sinima Haji no chini sinima Haji no chini sinima Haji no chini sinima এতক্ষণ উদ্বোধনী সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হলো। শিল্পীদের অসংখ্য ধন্যবাদ। এবারে উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে স্বাগত সম্ভাষণ রাখবেন মাননীয় বিধায়ক তথা মাননীয় চেয়ারম্যান খার্চি উৎসব কার্যকারিণী কমিটি শ্রদ্ধেয় শ্রী রতন চক্রবর্তী মহোদয়। নমস্কার, যতন খুলুঙ্কা। আজকে আমাদের সারা বছরের বহু প্রতীক্ষার অবসান। আমাদের চিরাচরিত ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন এই খার্চির উৎসব মেলা এবং পুজো 7 দিন ব্যাপী তার শুভ উদ্বোধন হলো আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আদরণীয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের হাত ধরে। মঞ্চে উপস্থিত আছেন আমার স্নেহাস্পদ এই রাজ্যের যুব মানুষের প্রতীক পর্যটন ও পরিবহন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। উপস্থিত আছেন আমার ভগ্নীসমা এই সাব ডিভিশনের সম্মানিতা বিধায়িকা শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। উপস্থিত আছেন আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীমতী ঝর্ণারানী দাস মহোদয়া। উপস্থিত আছেন রাজ্য সরকারের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী মহোদয়। উপস্থিত আছেন আমাদের এই জেলার সমাহর্তা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডক্টর বিশাল কুমার। উপস্থিত আছেন আমাদের এসপি ওয়েস্ট কিরণ কুমারজি। উপস্থিত আছেন আমাদের সাব ডিভিশনের এসডিএম মহোদয়, বিশিষ্ট সমাজসেবী শ্রী রাজেশ ভৌমিক সহ অন্যান্য সমস্ত কার্যকর্তাগণ এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই মেলা আজকে এই রূপ নিয়েছে তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানাই। কারণ বিশেষ কারণে আমাকে প্রথম দিকের মিটিং করে একটা দিক নির্দেশিকা দিয়ে আমার পারিবারিক কারণে চলে যেতে হয়েছিল বাইরের রাজ্যের বাইরে। তারপর এই 3 দিন 4 দিন আগে আমি এসে বাকিগুলো সবার সঙ্গে মিলে যতটুকু সম্ভব করার চেষ্টা করেছি। কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব এবার আমাদের মেলা কমিটি, আমাদের ব্লক, আমাদের এসডিএম অফিস, আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস সহ বিভিন্ন দপ্তরের যারা দায়িত্ব নিয়েছেন, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন সহ পাওয়ার ডিপার্টমেন্টগুলো, আমাদের যতগুলো এখানে দপ্তর এসছে সবাই সম্পূর্ণ সহযোগিতা করে বিদ্যুৎ দপ্তর, দমকল
স্বাস্থ্য দপ্তর, অ্যাম্বুলেন্স, সমস্ত ধরনের আয়োজন আমরা এখানে রেখেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। বিভিন্ন স্কুলগুলো, আমাদের আরক্ষা দপ্তরের যারা জওয়ানরা এসছেন তারা, স্কাউটস অ্যান্ড গাইডস, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সবাই মিলে সম্পূর্ণ সুরক্ষা দিয়ে যাতে মেলাটা সম্পূর্ণ করা যায় সেই দিকে সবাই চেষ্টা করেছেন এবং করে চলেছেন নিরন্তর। আমরা এসে 18তে এখানে এই মেলার চরিত্রটাই পাল্টে দিতে চেষ্টা করেছি। গতবার আমাদের থিম ছিল গাছ লাগাও প্রাণ বাঁচাও, এবার আমরা করেছি অপারেশন সিঁদুর, যার মাধ্যমে বিশ্বে ভারতবর্ষ আবার প্রমাণ করেছে যে কোনো দিক থেকেই দেশ আজ পিছিয়ে নেই। অর্থনৈতিক দিকে যেমন আমাদের বিশাল অগ্রগতি হয়েছে, ঠিক তেমনি সামরিক শক্তিতে আমরা কতখানি বলীয়ান সেটা আমাদের সেনাবাহিনী তার শৌর্য, বীর্য এবং নিখুঁত নিশানার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন। যারা আমাদের মায়ের বোনের স্মৃতির সিঁদুর মোছার দুঃসাহস এবং স্পর্ধা দেখিয়েছিল তাদেরকে উপযুক্ত ঠিকানা লাগিয়ে দিয়েছিলেন। নিরীহ সাধারণ মানুষের ক্ষতি না করে শুধুমাত্র সন্ত্রাসবাদীদের ডেরাগুলোকে ধ্বংস করে দিয়েছেন যাতে আগামী দিন তারাই দুঃসাহস বা স্পর্ধা না দেখায়। সেই দিকটা মাথায় রেখেই এবার আমরা অপারেশন সিঁদুর থিমটা দিয়েছি। আমরা আসার পর সাধু সন্তদের জন্য খাওয়া থাকার সম্পূর্ণ দায়িত্ব মেলা কমিটি নিয়েছে। এছাড়া আমাদের ফুড কোর্ট হয়, আমাদের এখানে মাঝখানে একটা প্রোগ্রাম হয়, এখানে যারা দিব্যাঙ্গজন আছেন তাদেরকে সমাজের মূল স্রোতে উৎসাহিত করার জন্যে আমরা তাদেরকে সম্বর্ধনা দেই, সাহায্য করি। এবং যারা মেধাবী ছাত্রছাত্রীরা আমার এই অঞ্চলের বা রাজ্যের যারা ক্রীড়া ব্যক্তিত্ব বা ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ সাফল্য দেখিয়েছেন তাদেরকেও আমরা আমন্ত্রণ করে এখানে এনে তাদেরকে সম্বর্ধনা দেই এবং সাহায্য করি। এগুলো আগে কখনো ছিল না। ফুড সেফটি, যাতে মানুষ খেয়ে অসুস্থ না হয় মেলার খাবার, সেজন্য সম্পূর্ণভাবে ফুড সেফটি ভ্যান দিয়ে তাদের সমস্ত খাদ্যগুলোকে পরীক্ষা করানো হয়। আমি আশা রাখবো এবারও, তবে তার ঐতিহাসিক তাৎপর্য আছে। আমরা জানি দৈত্য নামে পৌরাণিক যুগে এক রাজা ছিলেন, তার পুত্র মহারাজ ত্রিপুরের অত্যাচারে যখন রাজ্যবাসী অতিষ্ঠ হয়ে গেছে, প্রজারা তখন মহাদেবকে আরাধনা করলেন। মহাদেব তার ত্রিশূলের সাহায্যে ওই ত্রিপুরকে বধ করলেন। তারপর রানী হীরাবতী দায়িত্ব নিয়ে রাজ্যপাটে বসলেন এবং তাকে ভবিষ্যতে কে রাজা হবেন সেটার জন্য আবার প্রজারা প্রার্থনা শুরু করলেন দেবাদিদেবের কাছে। তার আশীর্বাদে রানী গর্ভবতী হলেন। তিনি যখন একদিন নদীতে স্নান করতে গেছেন তখন দেখেন ক্রুদ্ধ এবং উন্মত্ত মোষের ভয়ে আজকে 14 জন দেবতা একটা শিমুল গাছের উপর গিয়ে আশ্রয় নিয়েছেন। তিনি তার বক্ষাবরণী বা ঋষা ওই উন্মত্ত মোষের উপর যখন ছুড়ে দিলেন তখন মোষ মুহূর্তে শান্ত এবং নিশ্চল হয়ে গেল। তারপর তিনি দেবতাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসে প্রতিষ্ঠা করলেন উদয়পুরে চতুর্দশ দেবতার বাড়িতে। মুঘলদের আক্রমণে যখন দিশেহারা মহারাজ কৃষ্ণমাণিক্য তখন এই পুরাতন আগরতলায় এসে রাজধানী স্থাপন করলেন এবং এই আমাদের ডান দিকে যে পুরাতন হাভেলি যেটা রাজবাড়ি, এবং এখানে চতুর্দশ দেবতার মন্দির প্রতিষ্ঠা করে সেখানে চতুর্দশ দেবতাকে স্থাপিত করলেন। এই চতুর্দশ দেবতা আমরা পুজো করি বা দেখি, কিন্তু আমরা অনেকেই তাদের সমস্ত নামগুলো আমরা জানি না। আমিও মুখস্থ রাখতে পারি না, সেই জন্য সবাইকে আবার একটু স্মরণ করিয়ে দিই। এরা হলেন হর, উমা, হরি, মা লক্ষ্মী মানে হরি বিষ্ণু, বাণী সরস্বতী, কুমার কার্তিকেয়, গণপা গণেশ, বিধি ব্রহ্মা, খবা পৃথিবী, অবধি সমুদ্র, ভাগীরথী গঙ্গা, শিখি অগ্নি, কামদেব প্রদ্যুম্ন, হিমাদ্রি হিমালয় পর্বত।
আমরা জানি দুটো ব্যুৎপত্তিগত অর্থ আছে এই খার্চির। একটা হচ্ছে খ অর্থাৎ পৃথিবী এবং অর্চি অর্থাৎ আলো। পৃথিবীর আলো এখানে বর্ষিত হবে। আর একটা খা হচ্ছে পাপ এবং চি হচ্ছে মোচন, কাজে এটা পাপ মোচনেরও জায়গা। এখানে যারা আসবেন, যারা এসেছেন, তাদের পাপ স্খলন হবে। আপনারা যথাসম্ভব শ্রদ্ধা ভক্তি সহকারে চতুর্দশ দেবতার পূজায় আপনারা নিয়োজিত হবেন। আর আমি বিশেষ করে অনুরোধ করব, পুণ্যার্থী এবং দর্শনার্থী যারা আসবেন তারা সম্পূর্ণ শৃঙ্খলা মেনে চলবেন, আবর্জনা যত্রতত্র ফেলবেন না, নিজেদের বাচ্চা সামলাবেন, নিজেদের মূল্যবান জিনিসপত্র আপনারা নিজেদের কাছে সংরক্ষিত রাখবেন, না হলে অলঙ্কার আদি না পরে আসাই শ্রেয় বলে আমি মনে করি। আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি বিভিন্ন স্কুলের আমাদের যারা ছাত্রছাত্রীরা এসছে, হেডমিস্ট্রেস হেডমাস্টাররা এসছেন, আমাদের বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা এসছেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা আছেন, মেলা কমিটি আছে, সবাই মিলে, মেলা কমিটি এবং প্রশাসন মিলে আজকে 7 দিন আমরা চোখের পাতা এক করব না, আমরা সবাই সম্পূর্ণভাবে চেষ্টা করব, কারণ এত বড় একটা বিশাল কর্মযজ্ঞ, এটা সবার সাহায্য ছাড়া সামলানো সম্ভব না। যাই হোক, আমি আবারও সবাইকে, উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং চতুর্দশ দেবতার কাছে প্রার্থনা করি ওনার আশীর্বাদ যেন আমাদের সবার উপর বর্ষিত হয় এবং সবাই আমরা সপরিবার যাতে ভালো থাকি সেই আকাঙ্ক্ষা করে এবং রাজ্যের এবং দেশের মঙ্গল কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাইকে আমার আরো অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। নমস্কার। এতক্ষণ স্বাগত সম্ভাষণ রাখলেন মাননীয় বিধায়ক তথা মাননীয় চেয়ারম্যান খার্চি উৎসব কার্যকারিণী কমিটি শ্রী রতন চক্রবর্তী মহোদয়। মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে আপনার মূল্যবান বক্তব্যের আলোকে আমাদের অনুপ্রাণিত করবার জন্য। সবাইকে নমস্কার, যতন খুলুমকা। আজকের যে খার্চি পূজা উপলক্ষের যেখানের যে উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় পর্যটন মন্ত্রী এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি একটু আগে ওনার বিস্তারিত আলোচনা আমাদের সামনে রেখেছেন, প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং এই এলাকার জনপ্রিয় বিধায়ক এবং এই মেলা কমিটির যিনি চেয়ারম্যান শ্রী রতন চক্রবর্তী মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল বিধায়ক শ্রীমতী স্বপ্না দেববর্মা মহোদয়া। তাছাড়া এখানে অনারেবল চেয়ারপারসন ওল্ড আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রীমতী ঝর্ণারানী দাস মহোদয়া, আইসিএ ডিপার্টমেন্টের সম্মানিত সেক্রেটারি ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, ডক্টর বিশাল কুমার ডিএমএন কালেক্টর ওয়েস্ট ডিস্ট্রিক্টের, শ্রী অনিমেষ ধর এডিএম জিরানিয়া সাব ডিভিশন, শ্রী রাজেশ ভৌমিক বিশিষ্ট সমাজসেবী। তাছাড়া এখানের আমাদের এই ডিস্ট্রিক্টের যিনি এসপি মহোদয় আছেন ডক্টর কিরণ কুমার কে, এবং আমার সামনে অন্যান্য বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধিগণ এবং এই এলাকার মা ও বোনেরা, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন দপ্তরের লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ, কর্মচারীবৃন্দ এবং এখানে যারা বিভিন্ন স্কুল থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা এখানে এসছেন এবং বিশেষ করে যারা এখানে আগত দর্শনার্থীবৃন্দ, ভক্তবৃন্দরা উপস্থিত এবং মেলা কমিটির সদস্যরা এবং আমার প্রিয় যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বন্ধুরা,
সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এখানে আমার পূর্ববর্তী বক্তা মাননীয় বিধায়ক প্রাক্তন মন্ত্রী শ্রী রতন চক্রবর্তী মহোদয় বিস্তারিত আলোচনা করেছেন যে আমরা প্রতি বছরই এই দিনটির জন্য, এই আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথির জন্য আমরা অপেক্ষা করে থাকি যে কবে এই খার্চি পূজাটা এখানে হবে এবং মেলার যে এখানে আয়োজন সেটা কবে শুরু হবে। আমাদের ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন, দর্শনার্থীরা আসেন। শুধু আমাদের ত্রিপুরার নয়, বাইরের থেকেও, ইভেন বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এখানে বিগত কয়েক বছর ধরে এখানে ত্রিপুরাতে আসছেন। আমাদের এই খার্চি পূজা আমরা সবাই জানি যে ত্রিপুরা রাজ পরিবারের এটা কুল দেবতা, এবং তার ইতিহাসও আমাদের সামনে কিভাবে এই খার্চি পূজা এখানে হলো তারও বিস্তারিত আলোচনা হয়েছে। এবং যারা জনজাতিরা আছেন এখানে, তাদের কাছে এই খার্চি পূজা হচ্ছে আরাধ্য। এবং কিন্তু সময়ের সাথে তাল মিলাতে গিয়ে দেখা যায় এখানে শুধু জনজাতিদের এটা পূজা নয়, এখন জাতি জনজাতি সবার জন্য এক আত্মা হয়ে এই পুজোর জন্য সবাই আমরা এখানে উপস্থিত হই। আমরা ছোটবেলায় আমার মনে আছে, একদম ছোট, বিলকুল ছোট যখন ছিলাম তখন থেকে এখানে আসতাম। তখন রাস্তাঘাট ও এখানের যে ব্রিজ যেটা আমরা এখন দেখছি খুব অনায়াসে আমরা আসছি, সেই সুবিধে ছিল না। প্রচুর জল ছিল নদীতে, এই পার থেকে ও পার আসতে নৌকা দিয়ে আসতে হতো, বহু সমস্যা, অ্যাক্সিডেন্টও হতো। সেসব ইতিহাস আমাদের যারা পুরনো ব্যক্তিরা আছেন সবাই জানেন। এটা এখন সার্বজনীন পূজা হিসাবে আখ্যায়িত হয়েছে। এটা কোনো একজন পার্টিকুলার কোনো জাতির বা ধর্মের এরকম না, সব ধর্মের, সব জাতির, সব সম্প্রদায়ের ব্যক্তিরা এখন এই খার্চি পূজাতে আসে। এখানে 1780 খ্রিস্টাব্দে মহারাজা কৃষ্ণমাণিক্যের শাসনকালে যখন এই চতুর্দশ দেবতার মন্দির যখন উদয়পুর থেকে এই পুরাতন আগরতলায় স্থানান্তরিত করা হয়, এবং পরবর্তী সময় যখন আমাদের আগরতলার মধ্যে রাজবাড়ি যখন স্থানান্তরিত হয়, কিন্তু এখানে কিন্তু এই যে চতুর্দশ দেবতার এই যে পুরাতন আগরতলা এখানেই রয়ে গেল। আমরা জানি 1949 সালের 15ই অক্টোবর ত্রিপুরা ভারতের অন্তর্ভুক্ত হয় এবং একটা চুক্তি সম্পাদিত হয়, এবং সেই চুক্তি অনুসারে এই ধরনের যে পূজা যারা রাজা মহারাজারা করেছেন, ত্রিপুরার বিভিন্ন জায়গায় মন্দির প্রতিষ্ঠিত করেছেন, তার পৃষ্ঠপোষকতা কিন্তু ত্রিপুরা সরকারকে করতে হয়। তো সেই অনুযায়ী আমাদের এই যে এখানে পুজোগুলো হয়, আমাদের ত্রিপুরা সরকার সেগুলো চালিয়ে যাচ্ছে। এবং শুধু একদিনের পূজা নয়, 7 দিন ধরে এই পূজা এখানে চলে। এবং এই 7 দিনের এখানের যে মেলার থেকে আরম্ভ করে এটাকে সামনে রেখে এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও এখানে আয়োজন রাখা হয় এবং প্রচুর জনসমাগম হয়। আমি একটু আগে আমাদের মাননীয় বিধায়ক রতনবাবুর সাথে আমি কথা বলছিলাম, উনি বলছিলেন যে 7 দিনে প্রায় 10 থেকে 15 লক্ষ লোকের মতো, উনি যেটা আমাকে বললেন যে এই 7 দিনে এত লোক ত্রিপুরার বিভিন্ন প্রান্ত এবং বাইরের থেকেও প্রচুর লোক, আসাম থেকেও এখানে আসেন, বাংলাদেশ থেকেও আসেন, সেই কথাটা উনি বললেন। এখানকার যে আমাদের যে পুরোহিত, এখানে অনেকে আমরা কিন্তু যে পুরোহিত আমরা গতানুগতিকভাবে আমরা জানি, এখানের পুরোহিতদের চন্তাই বলে ডাকা হয়। তো চন্তাই যারা, ওনারা এই পুজোটা করে থাকেন। এবং এখানে যে আমাদের 14 দেবতা, আমার পূর্ববর্তী বক্তা পুরো কোন কোন দেবতাদের এখানে পুজো হয় তার বিস্তারিত এখানে আলোচনা করেছেন, আমি আর এই বিষয়ে যাচ্ছি না। কিন্তু এখানে একটা বিশেষ যে বিষয় সেখানে হচ্ছে এই যে চতুর্দশ যে দেবতারা আছেন তাদের কিন্তু পূর্ণবয়ব কিন্তু মূর্তি নেই, তাদের খালি মস্তক মূর্তি এখানে আছে, আমরা সবাই জানি। এবং নিত্য যে পূজিত হয় তার মধ্যে মহাদেব, উমা এবং হরি, 3 দেবতা দেবীদের পূজা হয় প্রতিদিন। কিন্তু আজকের দিনে অর্থাৎ আষাঢ় মাসের যে শুক্লা অষ্টমী তিথিতে এই 14 জন যে দেবতারা আছেন তাদেরকে সেই বের করে তাদেরকে পূজা করা হয়।
এবং আমরা আজকে যে এখানে পূজার যে আসল উদ্দেশ্য, এবং এতে করে আমাদের যে এখানে যত আমাদের কোনো যদি পাপ করে থাকি আমরা, সেই পাপগুলো মোচনের জন্য এই খার্চি পূজা এই বিষয়ে আলোচনা হয়েছে। এবং আমরা জানি আমাদের ত্রিপুরার মানুষ কিন্তু অত্যন্ত ধর্মপ্রাণ মানুষ। আমি যখন বাইরে আমি থাকতাম পড়াশোনার সুবাদে, আমি অনেক জায়গায় অনেক আশ্রমে যখন আমি যেতাম, যখন বলে সেখানে মহারাজাই হোক বা যারা ওই আশ্রমের সাথে জড়িত, যখন শুনে ওরা যে আমি ত্রিপুরার থেকে এসেছি, আরে বলছে আরে আমরা তো ত্রিপুরায় গেছি, ওখানকার মানুষ তো অত্যন্ত ভক্তিপ্রিয় মানুষ, এখানে ভগবানের প্রতি প্রচণ্ড ওনারা যেভাবে পূজা অর্চনা করেন আমাদের জানা আছে। তো খার্চি পুজো এটা শুভ শক্তির একটা পুজো এবং সুখ সমৃদ্ধির যে খার্চি পূজার যদি আমরা এখানে ঠাকুরের কাছে প্রার্থনা করি, আমাদের নিজেদের তো হবেই সুখ সমৃদ্ধি, আমাদের রাজ্যেরও কিন্তু সেই সুখ সমৃদ্ধি আসবে এবং রোগ শোক থেকে এখান থেকে মুক্তি পাওয়া যায়। সমাজের যে মঙ্গল কামনার যে বিষয়, সেটা কিন্তু এই খার্চির যে দেবতারা আছেন তারা কিন্তু এখান থেকে কিন্তু ভাইব্রেট হয়ে সেখানে সমস্ত ত্রিপুরাতে সেটা ছড়িয়ে দেয়। আমরা ত্রিপুরা সরকার ওনাদের আশীর্বাদ আমরা প্রতিনিয়ত আমরা নিই, সমস্ত ত্রিপুরাবাসীও সেই আশীর্বাদ নেয়। আমরা যে এই উৎসবকে কেন্দ্র করে এখানে বিভিন্ন এখানে বলা হয়েছে বিভিন্ন আমাদের যে লাইন ডিপার্টমেন্টের এখানে ওনাদের স্টলও এখানে লাগিয়েছেন। আমি ভিতরে ঢোকার সময় দেখলাম, বাইরেও আমি দেখেছি অনেক জায়গায় যে এখানে স্টল তাদের যে বিভিন্ন উপাদান নিয়ে এখানে বসেছেন সেগুলো আমাদের চোখে এসছে। এবং একটা এই মেলাকে সামনে রেখে একটা ভাব যে বিনিময় সেটা কিন্তু এখানে হয় এবং আমাদের যে ভালোবাসা এবং সাংস্কৃতিক যে মেলবন্ধন সেই মেলার মাধ্যমে কিন্তু সেটা আমরা পাই এবং আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ব যে বোধ সেটাও কিন্তু জেগে ওঠে, যে কোনো মেলাই হোক। এবং প্রতিটা মেলারই কিন্তু একটা আলাদা তার একটা রূপরেখা আছে, এক এক জায়গায় এক এক রকম। এবং আমি আশা করি আমাদের যে ঐতিহ্য পরম্পরা তার একটা এই মেলাকে সামনে রেখে তার একটা ব্রিজ আমি বলবো, একটা সেতু বন্ধন। এবং এখানে আমার পর্যটন মন্ত্রী মহোদয় আছেন, এখানে উনি পর্যটনকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করছেন, আমার সাথে প্রায়শ কথা বলেন। এবং আমরা চাইছি যে এখানে রিলিজিয়াস যে টেরোরিজম সেটাকে যাতে আরে বাড়ানো যায়। আমরা এই চতুর্দশ দেবতা যে বাড়ি সেটাকে আমরা রিলিজিয়াস যে একটা পর্যটন যে কেন্দ্র সেটাকেও আমরা আমাদের যে ক্যালেন্ডার তার মধ্যে আমরা ঢুকিয়েছি। আজকে এখানে জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা ত্রিপুরাতে এখন মিশ্র যারা ভাষাভাষীর লোক এবং মিশ্র যে সংস্কৃতি সবার এখানে আমার মনে হয় এটা একটা মিলন ক্ষেত্র এবং সব ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের এখানে সমাবেশ যে কারণে হয় এবং পারস্পরিক যে আদান প্রদান একটা সেই আদান প্রদানের মধ্যে একটা ফিল্ড এর মধ্যে তৈরি হয়। তাছাড়া এখানে আমি একটু আগে যেটা বললাম যে এখানে প্রচুর যারা ব্যবসা সংক্রান্ত বহু স্টল এখানে লাগিয়েছে, তাতে করে অর্থনীতিরও কিন্তু একটা বিশেষ একটা স্থান এখানে আছে। এতে করে আমাদের যারা কুটির শিল্পের যারা শিল্পীরা আছেন তাদের যে শিল্পকলা এখানে দেখাতে পারবেন, পাশাপাশি তাদের সামাজিক অর্থনৈতিকও সমৃদ্ধি হবে। আমার এখানে ত্রিপুরার মানুষ আমি বলতে দ্বিধা নেই, অত্যন্ত সংস্কৃতি প্রিয় মানুষ ত্রিপুরার। এবং প্রত্যেক মেলাকে কেন্দ্র করে এখানে আমরা ত্রিপুরা সরকার আমরা চেষ্টা করছি যে ধরনের এই ধরনের যখনই যেসব জায়গায় এই ধরনের মেলা হয় তার ইনফ্রাস্ট্রাকচার যাতে ডেভেলপ হয় আমাদের সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা আমরা করছি। এবং রাজ্য সরকার যতগুলো ভাষাভাষীর এখানে আমরা সবাই জানি এখানে যারা জনজাতি গোষ্ঠীর যারা ভাই বোনেরা আছেন 19টা জাতিগোষ্ঠী, তাদের যে আলাদা আলাদা যে কৃষ্টি সংস্কৃতি সেগুলো যাতে বিকাশ হয় তার জন্য আমাদের সরকার প্রতিদিন আমরা চেষ্টা করে যাচ্ছি। এখানে রাজ্য সরকার যাতে এই ধারাটাকে আমরা উজ্জীবিত করতে পারি তার জন্য আমরা সর্ব ধরনের আমরা চেষ্টা আমরা চালাচ্ছি। এখানে লুপ্তপ্রায় যে শিল্প মাধ্যমগুলো আছে সেগুলোকে আবার যে পুনরুজ্জীবিত করা তার ব্যবস্থা আমাদের সরকার তার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এবারের বাজেটে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে জনজাতিদের যে হারিয়ে যাওয়া বা এখনও যেগুলো
বাদ্যযন্ত্রাদি আছে সেইগুলোর যাতে একটা কর্মশালা ওয়ার্কশপ হয়, তার জন্য আমরা এবারের বাজেটে প্রায় 3 কোটি টাকা আমরা রেখেছি। তো এটা প্রতি বছরই থাকবে, যাতে হারিয়ে যাতে না যায়। আপনারা জানেন যে এই বাদ্যযন্ত্রের উপর ভিত্তি করেও আমাদের জনজাতির একজনকে পদ্মশ্রী পর্যন্ত উপাধি দেওয়া হয়েছে, আপনারা সবাই জানেন। আমরা গত 26শে জানুয়ারি আমরা সবাই জানি যে এই খার্চি পূজাকে সামনে রেখে, তার যে থিম, সেই থিমকে সামনে রেখে গত 26শে জানুয়ারি আমাদের সবাই জানেন যে দিল্লিতে যে কর্তব্য পথের মধ্যে যে টেবলু বেরোয়, সেখানে এই থিমকে রেখে আমরা সারা ভারতবর্ষের মধ্যে 2য় স্থান লাভ করেছি বন্ধুগণ, সবাই আপনারা জানেন। এবং 9ই এপ্রিল আমরা চাইছি যে সমস্ত ধরনের জাতি জনজাতি যাই হোক, আমরা সবাই যেন এই যে আমাদের সংস্কৃতিগুলো সেগুলো কোনো অবস্থায় যাতে হারিয়ে না যায়। আমি আমাদের আইসিএ ডিপার্টমেন্টের সেক্রেটারি মহোদয় এবং ওনার টিমকে আমি বারবার বলেছি, পুতুল নাচ আমাদের কিন্তু হারিয়ে যাচ্ছে। ত্রিপুরাতে আগে আমরা ছোটোবেলায় দেখেছি পুতুল নাচ থেকে আরম্ভ করে পুতুল নাচেরও যাতে একটা মানে এই ধরনের আয়োজন করা হয়। আমাদের কিছুদিন আগে 9ই এপ্রিল 2025-এ ধর্মনগরে আমাদের এখানে কিন্তু যাত্রা, আমরা যখন ছোটোবেলায় আমরা দেখতাম এখানে বাইরের থেকে পর্যন্ত আসতো এখানে, ত্রিপুরার নিজেদের তো যারা যাত্রার সাথে যুক্ত ছিল। এবং এই যাত্রার মাধ্যমে কিন্তু আমাদের জীবনযাত্রা, যেটা আমাদের অনেক কিছু মানে বলা যায় না, কিন্তু যাত্রা নাটক এর মাধ্যমে কিন্তু মানুষের যে জীবনযাত্রা, সেই যে দর্পণ, সেই মিরর হিসাবে সেটা কিন্তু চলতো, সেইগুলো হারিয়ে যাচ্ছে। তো সেইগুলোকে ধরে রাখার জন্য এবার ধর্মনগরে এই রাজ্যভিত্তিক যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের আইসিএ ডিপার্টমেন্টের উদ্যোগে নাট্য উৎসবও পালন করা হয়েছে। নাটকও কিন্তু আগে ত্রিপুরার খুব সমৃদ্ধ ছিল, বহু লোক এই নাটকে যুক্ত হয়ে ভারতবর্ষের বহু জায়গায় প্রতিযোগিতায় ওনারা ভালো নাম করেছেন। আমরা এই গত 1 বছরে জাতি জনজাতি গোষ্ঠীর যেসব আমাদের কালচারগুলো আছে, তার জন্য আইসিএ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রায় 500 বা 500-র অধিক যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এই ত্রিপুরাতে হয়েছে। রাজ্য ডোনার মন্ত্রকের সাহায্যে আমরা প্রায় 32 কোটির উপরে, প্রায় 32 কোটি 50 লক্ষ টাকার মধ্যে আমরা পেয়েছি। আমরা চাইছি এখানে যে কালচারাল হাব ত্রিপুরাতে তৈরি হোক, কাজও শুরু হয়ে গেছে এখানে। তাছাড়া এখানে আপনারা সবাই জানেন যে ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ললিত কলা একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি, সাহিত্য একাডেমি, এবং সেইগুলো কিন্তু ত্রিপুরাতে আছে। অর্থাৎ সংস্কৃতিকে কিভাবে ধরে রাখতে হবে, এগুলো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারবার বলছেন যে সংস্কৃতির মাধ্যমে কিন্তু আমাদের মেলবন্ধন এবং আমাদের মধ্যে যে ডিফারেন্স মাঝে মাঝে হয়, সেই ডিফারেন্স থেকে আমরা বাঁচতে পারবো। তো সেইগুলো আমাদের ত্রিপুরাতে, এই কারণে 4টা যে মেইন যে শাখা ত্রিপুরাতে আছে। শুধু তাই নয়, আমরা এখানে ফিল্ম যে ইনস্টিটিউট এবং এখানে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট সত্যজিৎ রায়ের যে কলকাতায় আছেন, তাদের সাথে যুক্ত হয়ে আমরা এই আমার মাননীয় পর্যটন মন্ত্রী এখানে আছেন, ওনার সময় উনি এই ডিপার্টমেন্ট দেখতেন, ওনার সময়ে এই ইনস্টিটিউট আমরা এখানে স্থাপন করেছি। ভালো কাজও চলছে। আগামী দিন আমাকে সেক্রেটারি মহোদয় বলেছেন যে আগামী দিন আমরা 1 বছরের একটা ডিপ্লোমা কোর্স, আমার থেকে ফাইলও সই করেছেন, ডিপ্লোমা কোর্স। এতে করে আমি যখন ওখানে যাই, আমাদের ইয়াং জেনারেশনের ইউথ যারা আছে, জাতি জনজাতি, বেশিরভাগ জনজাতি ছেলে মেয়েদেরই দেখেছি, তারা কিন্তু সেখানে স্ক্রিপ্ট রাইটিং থেকে আরম্ভ করে বিভিন্ন যেসব এই ফিল্ম টেলিভিশনের যে বিভিন্ন মানে ট্রেনিং, সেইগুলোর ব্যবস্থা আমরা করছি। আমরা আশা করি যে মানুষ আমাদের সাথে আছে এবং এই ধরনের ফেস্টিভ্যাল থেকে আমরা অনেক কিছু আমরা পাবো, এবং তার যে ধারাবাহিকতা সেটা আমরা নিশ্চয়ই আগামী দিন আমরা সেটাকে ধরে রাখবো সবার সহযোগিতার ব্যবস্থার মাধ্যমে। এবং আমি আবার এখানে যারা উপস্থিত হয়েছেন মঞ্চে এবং মঞ্চের নিচে যারা উপস্থিত আছেন, আজকের এই খার্চি উৎসব ও তার যে প্রদর্শনী, সেই উপলক্ষে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। তিনি পাদাচেকশানায় তাইনারই আকরা হাস্তিনি বরমগনা মন্ত্রী আকরা প্রফেসর ডক্টর মানিক সাহানো বেলাই বেলাইকে হাম্বাইয়া ফারো তাবো হাম্বাইয়া ফারি ককনার গানে। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ
টিপস। যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়। নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল গৌহাটি উন্নত স্বাস্থ্য পরিষেবার সঙ্গে আপনাকে দিচ্ছে কার্ডিও সায়েন্স, নিউরো সায়েন্স, কেমোথেরাপি, সার্জিক্যাল অনকোলজি, পেইন মেডিসিনস, অর্থোপেডিক্স এবং জয়েন্ট রিপ্লেসমেন্ট, গ্যাস্ট্রো সার্ভিস, জেনারেল সার্জারি, নেফ্রোলজি, ইউরোলজি, ডায়ালিসিস, কিডনি ট্রান্সপ্ল্যান্ট, জেনারেল মেডিসিন, পুলমোনোলজি, ইএনটি, পিডিয়াট্রিক্স। বিশদে জানতে ফোন করুন 8811 888 888 1800 309 0309 এই নম্বরে। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। আপনার পুরনো কম্পিউটার বা ল্যাপটপটি কি খারাপ হয়ে গেছে? তা রিপেয়ারিং করানোর জন্য ভালো কোনো টেকনিশিয়ানের খোঁজ করছেন? তাহলে আজই যোগাযোগ করুন কম্পিউটার বা ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য অভিজ্ঞ বিশেষজ্ঞ টেকনিশিয়ান রাহুল দেবের সাথে, যিনি স্বল্প খরচে আপনার বাড়ি অথবা অফিসে পৌঁছে খুব যত্নের সহিত ল্যাপটপ কম্পিউটার রিপেয়ারিং করার পরিষেবা প্রদান করার পাশাপাশি সফটওয়্যার ইনস্টলেশনও করে থাকেন। তাই আপনার কম্পিউটার বা ল্যাপটপ সারানোর জন্য দ্রুততম পরিষেবা পেতে এখনই যোগাযোগ করুন রাহুল দেবের সাথে 9077831860 এই নম্বরে। ঠিকানা অভয়নগর, আগরতলা, ত্রিপুরা। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা হ্রাস করতে রাহবীর প্রকল্প, হিট অ্যান্ড রান স্কিম এবং ক্যাশলেস স্কিম লাগু করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে আইনি প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হবার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারের ক্রমাগত প্রয়াসে ইতিমধ্যেই রাজ্যে সড়ক দুর্ঘটনার মাত্রা অনেকাংশে কমেছে এবং দুর্ঘটনাজনিত প্রাণহানির ঘটনাকে শূন্যের কোঠায় নিয়ে আসার উদ্দেশ্যে কাজ করছে রাজ্য সরকার। এক্ষেত্রে রাহবীর প্রকল্প, হিট অ্যান্ড রান স্কিম এবং ক্যাশলেস স্কিম লাগু করেছে রাজ্য সরকার।
বুধবার সড়ক সুরক্ষা অভিযানের অঙ্গ হিসেবে 16টি জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর বিবেকানন্দ ময়দানে হয় এদিনের এই অনুষ্ঠানটি। বীর প্রকল্প, যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল, এমওআরটিএইচ আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় 21শে এপ্রিল 2025-এ এই প্রকল্প চালু করেছে। এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে, যদি তাৎক্ষণিক কোনো ব্যক্তি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান, তাহলে উনাকে 25,000 টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে। হিট অ্যান্ড রান স্কিম এটা চালু হয়েছে 25শে ফেব্রুয়ারি 2022। সেখানে মৃত ব্যক্তিকে 2 লাখ টাকা অবধি দেওয়া যাবে এবং যারা গুরুতর আহত হবে তাকে 50,000 দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে 5 মে 2025-এ যে কোনো 7 দিনের জন্য যে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যদি দেখা যায় যে আমাদের ত্রিপুরা সরকার থেকে সেই এটা চালু করেছেন, যদি দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ব্যক্তিকে ওখানে চিকিৎসার যে কোনো আমাদের যে অনুমোদিত যে হাসপাতাল, সেখানে ট্রিটমেন্ট হলে 1,50,000 টাকা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা সেখানে করা হয়েছে। বুধবার থেকে বাধ্যতামূলক করা হয়েছে গণপরিবহন ব্যবস্থায় ভিএলটি বা গাড়ির অবস্থান নিরীক্ষণ ডিভাইস সক্রিয় রাখা। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বলেছেন যে নির্ভয়া ফান্ড স্কিম, যেটা নির্ভয়া কাণ্ডের পরে এই ফান্ড স্কিম করেছে, সেটা 2018 সালের 25শে অক্টোবর ভারত সরকারের যে এমআরটিএইচ আছে তাদের যে নির্দেশ যে সব ধরনের যে গণ পরিবহন যানবাহন আছে 2019 সালের 1 জানুয়ারি থেকে এই ভেহিকেল লোকেশন ট্র্যাকিং, যেটা বিএলটি ডিভাইস এবং ইমার্জেন্সি বটম, সেটা বাধ্যতামূলক বসাতে হবেই। তো আজকে আমরা সেটার ইনগুরেশন করলাম এবং আমি আশা করি এতে করে আরো যে পার্সেন্টেজ আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে পার্সেন্টেজ, সেটা ত্রিপুরাতে এই যে মেকানিজম সেটা স্টার্ট হওয়ার সুবাদে সেটা আমাদের লাভ হবে। আজ রাজ্যে এএসআই 140 স্পেসিফিকেশন সেই অনুযায়ী ভেহিকেলস ট্র্যাকিং প্ল্যাটফর্ম অর সেফটি অ্যান্ড এনফোর্সমেন্ট, যেটা আজকে প্রকল্পটি এখানে চালু হলো। এখানে এএসআই যে বিষয়, আমি মনে হয় যে অটোমেটিভ যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইজ এ সেট অফ রেগুলারাইজেশন পাবলিশড বাই অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই প্ল্যাটফর্মটা এত সুবিধে যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে গাড়ি যখন প্যাসেঞ্জাররা বসবেন এবং বিশেষ করে যারা মায়েরা আছেন, মেয়েরা আছেন, তাদের সেফটির জন্য গাড়ি যখন বেরোবে, কমার্শিয়াল গাড়ি, প্রতিনিয়ত কিছুক্ষণ বাদে বাদে তাদের ইনফরমেশন দিতে হবে। ত্রিপুরায় এই বছর সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর হার হ্রাস পেয়েছে 34%। আগামী বছরের মধ্যে আগরতলায় এআই ভিত্তিক ট্রাফিক পর্যবেক্ষণ চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। স্মার্ট সিগন্যাল এবং যানবাহনের আচরণ ট্র্যাকিং এর জন্য পাইলট পরীক্ষাও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জার্নালিজমের প্রয়োজন দক্ষতার, এই ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তদের নিয়ে নিয়মিত করতে হবে কর্মশালা। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আয়োজিত কর্মশালায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সাংবাদিকতা বা জার্নালিজমে রয়েছে বিভিন্ন বিভাগ। জার্নালিজমের প্রয়োজন দক্ষতার, এই ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তদের নিয়ে নিয়মিত করতে হবে কর্মশালা। বুধবার ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আয়োজিত কর্মশালায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় এই কর্মশালা। 33 বছর হয়ে গেছে ত্রিপুরাতে হয়েছে। আমরা তো আগে জার্নালিস্ট বলতে একই জার্নালিস্ট করতাম, এক ধরনের সব কাজ উনি করবেন, স্পোর্টসেরই হোক, ক্রাইমের বিষয়ে হোক। এখন ক্রাইম রিপোর্টারও হয়ে গেছে, জার্নালিজমের রিপোর্টারও আলাদা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন স্তরে। এবং যেটা প্রণববাবু বলেছেন যে ওয়ার্কশপ, এই বিষয়টা আমরা কিন্তু আগে আমাদের যে স্থান থেকে আমি এসেছি, এগুলো আমাদের
মানে নিয়মিত হতো ঠিকই বলেছেন উনি। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দক্ষতা উন্নয়ন, কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় চাকরি হোক আর যে কোনো বিষয়ই হোক, আমরা যখন দায়িত্ব পাই তো এক এক সময় ভাবি যে আই এম হোস্ট অন মাই সেলফ, আমি সব জানতাম, কিন্তু আসলে জানার শেষ নেই, অন্তহীন জানা। এখন সব কিছুরই একটা নিয়মাবলী আছে। যারা জ্ঞান বৃদ্ধি করেছেন, জ্ঞানপ্রাপ্ত হয়েছেন, সেই প্রাপ্তি অন্য মানুষদের, অন্য যারা আছে এই প্রফেশনকে তাদেরকে দেওয়া। ক্রীড়া সাংবাদিকদের কাজ ততটা সহজ নয়, এটা একটা শিল্প, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকে খেলাধুলা করে, বিভিন্ন খেলা এখন সবাই জানে, কিন্তু খেলোয়াড়রা যত না জানে তার থেকে বেশি কিন্তু আমি যা বুঝি জার্নালিজম, এই জার্নালিজমে যারা আছে জার্নালিস্ট, তারা কিন্তু আরো বেশি বুঝতে হয় এক একটা টার্ম, এবং তাকে যে কালেক্ট করা সমস্ত খেলার বিষয়ে এনে একটা সংবাদের মাধ্যমে সেটাকে পরিবেশ করা সমস্ত মানুষের কাছে, এটা একটা বিরাট আর্ট আমি বলবো। এটা ইজি না কিন্তু। এখন আমি হার্ডেল দিচ্ছি, আমি জানি যে আমার লেফট পাটা এভাবে যাবে হার্ডেলের উপরে, রাইট পাটা আমার এটা হরিজন্টাল টু দ্য গ্রাউন্ড, এতটুকু জানি, কিন্তু এই যে বিষয়টা স্পোর্টসম্যান তো বলতে পারবে না, সেটা জার্নালিজমে যে থাকে স্পোর্টস জার্নালিস্ট, সে কিন্তু মানে সুন্দরভাবে ব্যাখ্যা করে যখন সাধারণ মানুষের কাছে সেটা পরিবেশন করে, আমরাও কিন্তু শুনি, বুঝি, বা এত সুন্দর, এত ইজি না, কিন্তু এই সাবজেক্টটা এত ইজি না, তার কত ডেপথে গেলে সেটা সম্ভব হয়। আমি জানি উনি বইও লিখেছেন। প্রতি বছর 2রা জুলাই দিনটিকে উদযাপন করা হয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে। চ্যাম্পিয়ন ফেয়ার প্লে রিপোর্টিং উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড ইম্প্যাক্টের মূল প্রতিপাদ্য নিয়ে এই দিনটি পালনের মধ্য দিয়ে উৎসাহিত করা হয় নীতিগত সাংবাদিকতাকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিশ্চিতভাবেই রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রিসভায়। বৃহস্পতিবার দুপুর 1:30টায় হবে শপথ গ্রহণ। এই বিষয়ে সংশ্লিষ্টদের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাজভবন কর্তৃপক্ষ। শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার বেলা 1:30 শপথ গ্রহণ করতে চলেছেন রাজ্যের মন্ত্রিসভার নতুন সদস্য বা সদস্যরা। মঙ্গলবার রাত 9:30 নাগাদ রাজভবনের অলিন্দে যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয় প্রবেশ করে, তখন থেকেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু হয়ে যায় মন্ত্রিসভার বাকি সদস্যদের মধ্যে। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি নিয়ে প্রায় 25 মিনিট রাজ্যপালের সঙ্গে সবিস্তার আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মন্ত্রিসভায় রদবদল নিয়ে রাজ্যপালকে অবহিতও করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 8 মার্চ 2023 তারিখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সঙ্গে গঠন করা হয় তার মন্ত্রিসভাও। বর্তমানে মোট 11 জন মন্ত্রী নিয়ে সরকার পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে মোট 8টি জেলার মধ্যে 6টি জেলা থেকেই রয়েছে রাজ্য বিধানসভার সদস্য। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সর্বাধিক 4 জন সদস্য রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। এরপরই খোয়াই এবং ঊনকোটি জেলা থেকে রয়েছেন যথাক্রমে 2 জন করে মন্ত্রী। এক্ষেত্রে গোমতী উত্তর ত্রিপুরা জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে 1 জন করে মন্ত্রী রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। তবে দ্বিতীয় মানিক সাহার সরকারের মন্ত্রিসভায় ধলাই এবং সিপাহীজলা জেলা থেকে নেই কোনো মন্ত্রী। বর্তমানে রাজ্য সরকারের রয়েছে মোট 51টি দপ্তর। সবচেয়ে বেশি দপ্তরের দায়িত্ব পালন করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য মন্ত্রিসভার মোট 11 জন মন্ত্রীর মধ্যে 8 জন মন্ত্রী হলেন ভারতীয় জনতা পার্টির। এক্ষেত্রে শরিক তিপ্রা মথার মন্ত্রী রয়েছেন 2 জন। তিপ্রা মথার বৃষকেতু দেববর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য মন্ত্রী হিসেবে। অপর শরিক আইপিএফটির মন্ত্রী রয়েছেন 1 জন। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি চূড়ান্ত হয়ে গেলেও এক্ষেত্রে কে বা কারা মন্ত্রী হচ্ছেন এই বিষয়টি নিয়ে বুধবার রাত্রি 9টা পর্যন্ত কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে এক বা একাধিক মন্ত্রী শপথ নিচ্ছেন এই বিষয়টি যেমন স্পষ্ট করা হয়নি, তেমনি স্পষ্ট করা হয়নি মন্ত্রিসভা থেকে কেউ বাদ পড়ছেন কিনা। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা রয়েছে সংশ্লিষ্ট মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আদালত অবমাননার অভিযোগে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যেদিন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বা যেদিন আত্মসমর্পণ করবেন, সেদিন থেকেই তাঁর সাজার মেয়াদ শুরু হবে বলে জানালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আদালত অবমাননার মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ডের কথা ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল ঘোষণা করেছে এই সাজা। আদালত অবমাননার মামলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়ে দেশ ছেড়ে বেরিয়ে এসেছিলেন শেখ হাসিনা। আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ করে আদালত। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত 30 এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেদিন অভিযোগ গ্রহণ করে 15 মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কিন্তু ওই দিন কোনো জবাব দাখিল না করায় তাদের 25 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দেওয়া হয় নির্দেশ। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি। এই অবস্থায় ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে বলে জানায় প্রসিকিউটর। গত কয়েক মাস আগে শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়। তাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। পরে সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে প্রকাশ্যে আনে সত্য। এরপরে আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে। শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী খাসি পুজো ও মেলা। বৃহস্পতিবার সকাল 11টায় খাসি পুজো এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গার্ড অফ অনারের মধ্য দিয়ে বুধবার সন্ধ্যায় সম্পন্ন হল চতুর্দশ দেবতার স্নান যাত্রা। মেলায় আসা দর্শনার্থীদের সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হবে। পুলিশি নজরদারির পাশাপাশি জায়গায় জায়গায় বসানো হবে সিসি ক্যামেরাও। এমনটাই জানান মেলা কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। মেলা প্রাঙ্গণকে নেশামুক্ত রাখার জন্য নিয়োজিত করা হবে ত্রিপুরা রাজ্য রাইফেলের প্রায় 1,500 জওয়ান, জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। অবশেষে বদলি হলেন গোমতী জেলার জেলা শাসক তরিৎকান্তি চাকমা। তীব্রামথার চাপের কাছে নতজানু হয়ে সরকারের এই সিদ্ধান্ত বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। প্রশাসনের শীর্ষ তথা মাঝারি স্তরে বেশ কিছু রদবদল করেছে রাজ্য সরকার। সব মিলিয়ে 13 জন আধিকারিক রয়েছেন এই রদবদলের তালিকায়। তালিকার একেবারে শীর্ষে রয়েছেন গোমতী জেলার জেলা শাসক তরিৎকান্তি চাকমার নাম। রুরাল লাইভলিহুড মিশনের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের দায়িত্বে আনা হয়েছে তাকে। তার জায়গায় গোমতী জেলার জেলা শাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন রিঙ্কু লেথার। তরিৎকান্তি চাকমাকে গোমতী জেলার জেলা শাসকের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরেই গুঞ্জন শুরু হয়েছে এ নিয়ে। কিছুদিন আগে একটি ঘটনা নিয়ে তীব্রামথার সঙ্গে সম্পর্কের অবনতি হয়েছিল তাঁর। এরপর থেকেই তাঁকে গোমতী জেলার জেলা শাসকের দায়িত্ব থেকে সরানোর দাবি তুলেছিল তীব্রামথা। মথার চাপে পড়ে শেষ পর্যন্ত গোমতী জেলার জেলা শাসকের দায়িত্ব থেকে সরানো হয়েছে তরিৎকান্তি চাকমাকে বলে অভিমত বিভিন্ন মহলের। তীব্রামথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোরের সাথে রাতে সাক্ষাৎ না করায় জেলা শাসক তরিৎকান্তি চাকমার অপসারণের দাবিতে মাঠে নামে মথা। গোমতী জেলার বিভিন্ন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিল মথার যুব সংগঠন। এই সময় গোমতী জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে তীব্রামথার আন্দোলনকে সহায়তা করা উঠেছিল অভিযোগ। এই ক্ষেত্রে গোমতী জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে ক্লোজ করার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এর মধ্যে তীব্রামথার সাথেও সম্পর্কের অবনতি হতে শুরু করে শাসক দলের। বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে বড় শরিককে হুমকি দিতেও শুরু করেছিলেন মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। অবশেষে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হুমকিতেই মাথা নত করল প্রশাসন বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 2022 সালে অনুষ্ঠিত হলেও এখনো পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়নি এসটিজিটি শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলাফল। প্রেক্ষিতে আবারও একবার বিক্ষোভ প্রদর্শন করলেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। ফলাফল প্রকাশ করে অতি সত্বরে নিয়োগের দাবিতে আবারও একবার সরব হল 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা। বুধবার শিক্ষা ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন 2022 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা।
2022 সালের সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হয়েছিল এসটিজিটি পরীক্ষা। তারপর থেকে তাদের পরীক্ষার ফলাফলে প্রকাশ করা হয়নি, যার কারণে থমকে রয়েছে তাদের নিয়োগ প্রক্রিয়াও। এই সময়ের মধ্যে বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে অনেকেই। ভাঙছে ধৈর্যের বাঁধ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। আমরাও একটা রক্তে মাংসে করা জীব, আমাদের মধ্যে একটা ধৈর্যের একটা বাঁধ আছে। এই ধৈর্যের বাঁধ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে। আজকে 3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না, তখন যে সমস্ত বয়স উত্তীর্ণ দাদা দিদিরা অবারিত হয়ে যাচ্ছে বা অবারিত হয়ে গেছে, তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে। ভবিষ্যতে তারা আর কোনো এক্সামে তারা বসতে পারবে না। এই চিন্তা দিনের পর দিন আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আমরা চাই সিএম স্যার আমাদের 2022 সালের এসটিজিটির বিষয়টা নিয়ে একটু নজর দিক এবং আমরা যারা কোয়ালিফাইড হয়ে রেখেছি এই রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে যাতে একসাথে স্যার নিয়োগ করে, সেই বিষয়টা আমরা স্যারের কাছে একটা আবেদন আকারে রাখতে চাই। সরকার সুপ্রিম কোর্টে একটা এসএলপি করেছে, যার কারণে এই নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে। এই সময়ের মধ্যে তারা একাধিকবার টিআরবিটির চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। তাদের বক্তব্য, সুপ্রিম কোর্টের রায় আসতে যদি 15 থেকে 20 বছর লাগে, তাহলে কি এত বছর বসেই থাকতে হবে তাদের? সুপ্রিম কোর্টে দাখিল করা এই মামলার অগ্রগতি কতটুকু তাও জানা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরীক্ষার্থীরা। তো কেসের ম্যাটার আছে, তো সেটা আমরা করিনি, এটা সরকার পক্ষ গিয়েছে সুপ্রিম কোর্টে। এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সেই বিষয়ে আমরা বেশি অবগত না, বাট আমরা অতটুকু জানি যে 3 বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মতো একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আজকে 3 বছর ধরে আটকে আছে, সেটা একটা ভালো দিক না। ত্রিপুরায় 2022 সালে অনুষ্ঠিত স্নাতক শিক্ষক নিয়োগ পরীক্ষা বর্তমানে সুপ্রিম কোর্টে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি। এর মূল কারণ হলো হাইকোর্টে দায়ের করা একটি মামলা। সংরক্ষণ নীতিকে ঘিরে বিশেষ করে রাজ্য সরকারের এসটি এসসি প্রার্থীদের জন্য সংরক্ষণ নীতি 50% সীমা অতিক্রম করেছে কিনা তা নিয়ে দায়ের করা হয়েছিল একটি মামলা। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবং বিষয়টি সমাধানের জন্য সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের করে রাজ্য সরকার, যার ফলে বিলম্ব হচ্ছে 2022 সালের এসটিজিটি পরীক্ষার ফলাফল এবং পরবর্তীতে যোগ্য প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া। 2022 সালে স্নাতক পর্যায়ের শিক্ষকের 232টি পদের জন্য প্রাথমিক বিজ্ঞপ্তিতে তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত পদ রয়েছে 170টিরও বেশি। এই সংরক্ষণ বৈধ না অবৈধ তা স্পষ্ট করার জন্যই সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করেছিল রাজ্য সরকার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে সোচ্চার হল ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। নিয়মিতকরণের দাবি নিয়ে 4 জুলাই মহাকরণ অভিযানে সামিল হবেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ। মিছিলটি শুরু হবে রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে বুধবার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে, এমনটাই জানান কনভেনার আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন। আমরা এখানকার উচ্চ আদালতকে এটা বোঝাতে পারছি না। এটা বোধহয় আইনজীবী হিসেবে আমার কিংবা আমাদের সহকর্মীদের ব্যর্থতা। আমরা আদালতকে ঠিক বোঝাতে পারছি না যে অনিয়মিত কর্মচারীদের জন্য স্কিম বাতিল করে এটাও বেআইনি সংবিধানের পরিপন্থী সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে। আমরা 4 জুলাই শুক্রবার কাল বাদে পরশু আগরতলা রবীন্দ্র ভবনের সম্মুখে আমরা বেলা 11টায় এবং জমায়েত হব। ত্রিপুরার বিভিন্ন স্থান থেকে অনিয়মিত কর্মচারীরা আসবেন। তারপর আমরা মিছিল করে আমরা মহাকরণ অবধি যাবো, যেখানে পুলিশ আমাদের আটকায় সেখানে আমরা মিছিল থামাবো। বিধানসভা নির্বাচনের পর অমাবস্যার চাঁদের মতো হারিয়ে গেছে মুখখানি। কথা দিয়েও কথা রাখতে পারেননি অন্তরা দেবী। প্রতিশ্রুতি দিয়েছিলেন উত্তম ভক্ত চৌমুহনী থেকে ফুলতলি যাওয়ার 4 কিলোমিটারের এই মূল রাস্তাটি সংস্কার করা, কিন্তু নির্বাচনের পর আজ পর্যন্ত দেখা মেলেনি মুখখানা বলে অভিযোগ করে ক্ষুব্ধ এলাকাবাসী। বুধবার বিক্ষুব্ধ এলাকাবাসী কমলাসাগর বিধানসভার বিধায়ক অন্তরা দেবের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে রাস্তার চারপাশে বাঁশ দিয়ে আটকে গণধর্নায় বসে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে কচি কাঁচা থেকে শুরু করে বয়সোর্ধ্ব সকলের। বারবার গ্রাম পঞ্চায়েতের দরজায় করা নামলেও কোনো সদুত্তর মেলেনি। দুদিন আগে শুনছি আমরা রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা মাননীয় বিধায়ক অন্তরা দেব সরকার, উনি রাস্তাটার কাজ সংস্কারের লেগে দীর্ঘদিন দেখছি এদিকে ডজার টিপার বহুত কিছু
আমরা যে মেডেলিং করছে, এদিকে বহুত কিছু করছে, সব কিছু করছে, কিন্তু আমরা বুঝলাম না এই যে কাজটা করতে যাইয়া কোনখানে আটকাইছে। আমরা উনি জানাইছিল না, আমরা উনারা তো পাইই না। আমরা তো মনে নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এই সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছি অন্যান্য খবরে। মৃতদেহ উদ্ধার হলো ধলাই জেলার মনুতে। অজ্ঞাত পরিচয় এই দেহটি পাওয়া গেছে মনু নদীর পাশে। সম্ভবত সবজি চুরি করতে গিয়ে ধরা পড়ার পর সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে খুন করে কিছু ব্যক্তি, এমনই অনুমান জনৈক এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। কোথা থেকে এসেছিল এই খুন হওয়া ওই ব্যক্তি এখনো ধোঁয়াশায়। ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আমি সকালে না 7টা 7:30টার সময় আমার খবর দেওয়া হয়েছে, এখান থেকে কল করছে। কল করার পর আমি আইয়া দেখি একটা ডেড বডি পড়ে রয়েছে। তো আমি ভালো মন্দ জিগাইলাম, ভালো মন্দ জিগানির পরে এখানে যারা আছে, যারা এটা পাইছে, তারা কইতাছে চুরি করতে আইছে রাত্রে, মানে ভোরবেলায়। তো চুরি করতে আইয়া এটারে হাতে নাতে ধরছে। ধরার পরে এখানে এলাকার কিছু লোকজন আছে, তারা এরপরে এই জায়গাগুলো হইলো আমদার হইলেও মানে বাৎসরিক হিসাবে তারা ফসল বন্ধক হিসাবে করে। তো তারা আবার কিছু এখানে যারা আছে খেতি করে, এখানে তারার মধ্যে ঝগড়া হয়েছে। এরপরে এখানে মারপিট হয়েছে। মারপিট হওয়ার পরে এটা সরকারি স্কুল শিক্ষকদের লোকেশন শেয়ার বাধ্যতামূলক করল রাজ্য সরকার। এক্ষেত্রে বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশের পরে সম্ভব হবে লোকেশন শেয়ার করা। রাজ্য জুড়ে সমস্ত সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিজ নিজ স্কুলে পৌঁছানোর পর তাদের লোকেশন শেয়ার বা অবস্থান ভাগ করে নিতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের 4,912টি স্কুলে নিযুক্ত প্রায় 25,000 শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের প্রবেশের সঙ্গে সঙ্গেই তাদের লোকেশন শেয়ার করার জারি করা হয়েছে নির্দেশ। সরকার এর আগে শিক্ষক শিক্ষিকাদের জন্য চালু করেছিল অ্যাটেন্ডেন্স। এবার তাদের অ্যাটেন্ডেন্সের সাথে তাদের অবস্থান শেয়ার করাও বাধ্যতামূলক করল রাজ্য সরকার। সমস্ত সরকারি স্কুলে অ্যাটেন্ডেন্স ইউথ শেয়ার্ড লোকেশন চালু করা হয়েছে। আগে শুধুমাত্র অ্যাটেন্ডেন্সের সিস্টেম চালু করা ছিল স্কুলগুলিতে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। একজন শিক্ষক বা শিক্ষিকাকে স্কুল প্রাঙ্গণে প্রবেশের পরে ডিজিটাল ডিভাইসে শেয়ার লোকেশন অপশনে ক্লিক করতে হবে, অন্যথায় কাজ করবে না ডিজিটাল ডিভাইসে শেয়ার লোকেশন অপশন। প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে গেলে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের উপস্থিতি একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আপলোড করবেন। রাজ্য জুড়ে শিক্ষকদের অবস্থান সহ সম্পূর্ণ উপস্থিতি মুখ্যমন্ত্রী থেকে সচিব এবং পরিচালক পর্যন্ত রিয়েল টাইম ভিত্তিতে অ্যাকশনযোগ্য হবে এই পদ্ধতির মাধ্যমে। শিক্ষকদের নিজ নিজ বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্যই অ্যাটেন্ডেন্স এবং লোকেশন শেয়ার বাধ্যতামূলক করা হলেও শিক্ষকদের প্রস্থানের সময় রেকর্ড করার ব্যবস্থা এখনো বাস্তবায়ন করেনি রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রতিটি জেলার জন্য 2টি অন্তজেলা কমিটি গঠন করেছে রাজ্য শিক্ষা দপ্তর, যারা আকস্মিক পরিদর্শন করবে স্কুলগুলিতে। নিয়মিত বিরতিতে স্কুলগুলিতে আকস্মিক পরিদর্শন করে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার রিপোর্ট জেলার শিক্ষা অফিসে জমা দেবার দায়িত্ব রয়েছে এই কমিটির ওপর।
শিক্ষকদের উপস্থিতিতে স্বচ্ছতা নিশ্চিত করার মধ্যে দিয়ে বিদ্যালয়ের পারফরম্যান্স উন্নত করার উদ্দেশ্যেই এই সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা দপ্তর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। নেশা কারবারিদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ দক্ষিণ রামনগর, রাজনগর এবং জয়পুর। এই 3 এলাকার সাধারণ মানুষ এবং মহিলারা প্রতিবাদে যৌথভাবে পুলিশের কাছে ডেপুটেশন দিল। এই 3 এলাকার মহিলারা নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তোলার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। এক্ষেত্রে চেয়েছেন সাধারণ মানুষের সহযোগিতা। প্রেক্ষিতে নেশা কারবারিদের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়েছেন এই 3 এলাকার মহিলারা বলে জানিয়েছেন তারা। অতএব প্রচেষ্টার পরেও এই এলাকাগুলিতে সক্রিয় রয়েছে কতিপয় নেশা কারবারি। নেশা কারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ নেবার জন্য পুলিশের কাছে যৌথভাবে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার মহিলারা। জয়পুর 7 রামনগর 23 নম্বর বুথের মজুরপাড়া ব্ল্যাকার্ডে জলাকা বসছে। আজকে কিছুদিন যাবৎ আমাদের সব এলাকাবাসী 2 সমাজ মিলে নেশা মুক্তির লেগে একটা মিটিং বসে। ওই মিটিংয়ে সবাই কইছে যারা যারা নেশা বিক্রি করে তারা যেমন এখন থেকে আর নেশা না বিক্রি করে। আমাদের বুথ প্রেসিডেন্ট সবাই এখানে উপস্থিত ছিল। তারপরে আমরা সমাজ থেকে কয়ে দিতে যে তোমরা সবাই প্রথম সতর্ক করে দাও, নেশা যারা বিক্রি করছে নেক্সটে যেমন নেশা না বিক্রি করে। তাই আমরা সব গ্রামবাসী মিলিত হইয়া আমরা একটা মিশনও নামছি যে কেউ যেমন এরকম নেশা না বিক্রি করে। তারপরে রোগীকে মেয়াদ উত্তীর্ণ ইঞ্জেকশন দিবার অভিযোগ উঠল রাজধানীর প্রাণ কেন্দ্রের 8 মেডিকেল হলের বিরুদ্ধে। ঘটনা লালবাহাদুর চৌমুহনীর রীতিকা মেডিকেল হলে রোগীকে জীবনদায়ী একটি ইঞ্জেকশন পুশ করার পর ইঞ্জেকশনের ভায়াল হাতে নেওয়ার পর তা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বলে লক্ষ্য করেন রোগীর পরিবার। ইঞ্জেকশন দেওয়ার পর রোগীর অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন রোগীর পরিজন। ইঞ্জেকশন আসলো আর কি, ইঞ্জেকশনটা এখানে যে পুশ করার পরে ইঞ্জেকশনটা প্রথমত আমরা দিচ্ছি না, আমি পুশ করার পরে আমি ভাইয়ালটা যখন ফালাইছে তো হাতে লইয়া দিই 2025-এর মার্চ দিয়ে এক্সপায়ার্ড হয়েছে। ঠিক আছে, ওর শরীর এখন ঠিক আছে, ডাক্তাররা ফোন করছি, এইটাই বিষয়টা আর কি। তারা এতটা যিনি পুশ করছেন ওনার কোনো এসব কোর্স করা আছে কি আমি জানি না। এখানে স্টাফি, দোকানের স্টাফি তারা। পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম রুবিতা দেব। এখন আপনারা কি আইনের পদক্ষেপ বলতে আজই আমার পেশেন্ট সুস্থ থাকুক, আগে দেখি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করছি, শরীরটা একটু খারাপই এখন, ফার্দার দেখি কি করতে পারি। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। ওনারা আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর।
আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। Your dreams make you think better, bigger, and farther. Your dreams make you more human. I started here as a learner, and it is here I mentor new learners today. TIPS has given me the leverage to dream big and break all barriers. Come join TIPS to manifest your dreams. মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ। পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। কি বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায় লংতরায় লংতরায়। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। नमस्ते, आप सभी देख रहे हैं न्यूज नाउ में आज का समाचार। पत्रकारिता के क्षेत्र में भी कौशल की आवश्यकता होती है। इस दिशा में ज्ञानवान व्यक्तियों के साथ नियमित रूप से वर्कशॉप का आयोजन किया जाना चाहिए। मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने त्रिपुरा स्पोर्ट्स जर्नलिस्ट क्लब द्वारा वर्ल्ड स्पोर्ट्स जर्नलिस्ट डे के अवसर पर आयोजित एक वर्कशॉप में यह बात कही। पत्रकारिता या जर्नलिज्म में है कई सारे विभाग। जर्नलिज्म में कौशल की जरूरत होती है। ज्ञानवान लोगों के साथ नियमित रूप से कार्यशालाओं का आयोजन करना होगा। बुधवार को त्रिपुरा स्पोर्ट्स जर्नलिस्ट क्लब के तत्वाधान में विश्व खेल पत्रकार दिवस के अवसर पर आयोजित कार्यशाला में ऐसा ही कहा मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने। ये कार्यशाला अगरतला प्रेस क्लब में आयोजित की गई थी। 33 বছর হয়ে গেছে এখন ত্রিপুরাতে হয়েছে। আমরা তো আগে জার্নালিস্ট বলতে একই জার্নালিস্ট বলতাম, ধরনের সব কাজ উনি করবেন, স্পোর্টসেরই হোক, ক্রাইমের বিষয়ে হোক। এখন ক্রাইম রিপোর্টারও হয়ে গেছে, জার্নালিজমের রিপোর্টারও আলাদা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন স্তরে। এবং যেটা প্রণববাবু বলেছেন যে ওয়ার্কশপ, এই বিষয়টা আমরা কিন্তু আগে আমাদের যে স্থান থেকে আমি এসেছি এগুলো আমাদের নিয়মিত হতো ওয়ার্কশপ। ঠিকই বলেছেন। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে দক্ষতা উন্নয়ন, কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় চাকরি হোক আর যে কোনো বিষয়ই হোক, আমরা যখন দায়িত্ব পাই তো এক এক সময় ভাবি যে আই এম হোপ সম্মানিত, আমি সব জানি, আমি সব জানতাম। কিন্তু আসলে জানার শেষ নেই, অন্তহীন জানি। এখন সবকিছুরই একটা নিয়মাবলী আছে। যারা জ্ঞান বৃদ্ধি করেছেন, জ্ঞান প্রাপ্ত হয়েছেন, সেই প্রাপ্তি অন্য মানুষের, অন্য যারা আছে এই প্রফেশনকে তাদেরকে দেওয়া। खेल पत्रकारों का कार्य इतना आसान एक कला होती है, ऐसा कहा मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने। অনেকে খেলাধুলা করে, বিভিন্ন খেলা এখন সবাই জানে, কিন্তু খেলোয়াড়রা যত না জানে তার থেকে বেশি কিন্তু
জার্নালিজম, এই জার্নালিজমে যারা আছে তারা কিন্তু আরো বেশি বুঝতে হবে এক একটা টার্ম, এবং তাকে যে কালেক্ট করা সমস্ত খেলার বিষয়ে একটা সংবাদের মাধ্যমে সেটাকে পরিবেশ করা সমস্ত মানুষের কাছে, এটা একটা বিরাট আর্ট আমি করি। এটা ইজি না কিন্তু। এখন আমি হার্ডেল দিচ্ছি, আমি জানি যে আমার লেফট পাটা এভাবে যাবে হার্ডের উপরে, রাইট পাটা আমার এটা গ্রাউন্ড, এতটুকু জানি না। কিন্তু এই যে বিষয়টা স্পোর্টসম্যান তো বলতে পারবে না, সেটা জার্নালিজমে যে থাকে স্পোর্টস জার্নালিস্ট, সে কিন্তু মানে সুন্দরভাবে ব্যাখ্যা করে যখন সাধারণ মানুষের কাছে সেটা পরিবেশন করে। আমরা কিন্তু এই সাবজেক্টটা তো ইজি না, তার কত ডেপথে গেলে সেটা সম্ভব হবে। বইও লিখেছেন বলবেন। हर साल 2 जुलाई को विश्व खेल पत्रकार दिवस के रूप में मनाया जाता है। चैंपियनिंग फेयर प्ले, रिपोर्टिंग विद इंटीग्रिटी एंड इम्पैक्ट, यानी निष्पक्ष खेल का समर्थन, ईमानदारी और प्रभाव के साथ रिपोर्टिंग को मुख्य विषय बनाकर इस दिन का आयोजन किया जाता है, जिससे सिद्धांत आधारित पत्रकारिता को प्रोत्साहित किया जा सके। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। सड़क दुर्घटना में मृतकों की संख्या कम करने के लिए राज्य सरकार ने राहवीर प्रोजेक्ट, हिट एंड रन प्लान और कैशलेस स्कीम लागू की है। इस संदर्भ में मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने कानून के सख्त प्रवर्तन के साथ साथ जनता को भी सजग और जागरूक होने की अपील की है। वाली मृत्यु दर को शून्य तक लाने के उद्देश्य से राज्य सरकार काम कर रही है। इस दिशा में राहवीर परियोजना, हिट एंड रन योजना और कैशलेस योजना को लागू किया गया है। बुधवार को सड़क सुरक्षा अभियान के तहत 16 जीवन रक्षक एम्बुलेंस के वितरण कार्यक्रम में ऐसा ही बताया मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने। ये कार्यक्रम राजधानी अगरतला के विवेकानंद मैदान में आयोजित हुआ। বীর প্রকল্প, যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল, এমওআরটিএইচ আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় 21শে এপ্রিল 2025-এ এই প্রকল্প চালু করেছে। এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে, যদি তাৎক্ষণিক কোনো ব্যক্তি যদি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান, তাহলে উনাকে 25,000 টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে। হিট এন্ড রান স্কিম এটা চালু হয়েছে 25শে ফেব্রুয়ারি 2022। সেখানে মৃত ব্যক্তিকে 2 লাখ টাকা অবধি দেওয়া যাবে এবং যারা গুরুতর আহত হবে তাকে 50,000 দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে 5 মে 2025-এ যে কোনো মানে 7 দিনের জন্য যে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যদি দেখা যায় যে আমাদের ত্রিপুরা সরকার থেকে সেই এটা চালু করেছেন, যদি দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ব্যক্তিকে ওখানে চিকিৎসার যে কোনো আমাদের যে অনুমোদিত যে হাসপাতাল সেখানে ট্রিটমেন্ট হলে 1,50,000 টাকা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা সেখানে করা হয়েছে। बुधवार से राज्य में सार्वजनिक परिवहन व्यवस्था में VLT यानी गाड़ी की लोकेशन ट्रैकिंग डिवाइस को सक्रिय रखना अनिवार्य कर दिया गया है। इसके माध्यम से सड़क दुर्घटनाओं में होने वाली मृत्यु दर को काफी हद तक नियंत्रित किया जा सकेगा, ऐसा कहा मुख्यमंत्री डॉक्टर मानिक शाह ने। বলেছেন যে নির্ভয়া ফান্ড স্কিম, যেটা নির্ভয়া কাণ্ডের পরে এই ফান্ড স্কিম করেছে, সেটা 2018 সালের 25শে অক্টোবর ভারত সরকারের যে এমআরটিএইচ আছে তাদের যে নির্দেশ যে সব ধরনের যে গণ পরিবহন যানবাহন আছে 2019 সালের 1 জানুয়ারি থেকে এই ভেহিকল লোকেশন ট্র্যাকিং যেটা বিএলটি ডিভাইস এবং ইমার্জেন্সি বটম সেটা বাধ্যতামূলক বসাতে হবেই। তো আজকে আমরা সেটা ইনগুরেশন করলাম এবং আমি আশা করি এতে করে আরো যে পার্সেন্টেজ আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে পার্সেন্টেজ সেটা ত্রিপুরাতে এই যে মেকানিজম সেটা স্টার্ট হওয়ার সুবাদে সেটা আমাদের লাভ হবে। আজ রাজ্যে এএসআই 140 স্পেসিফিকেশন সেই অনুযায়ী ভিকেলস ট্র্যাকিং প্ল্যাটফর্ম অর সেফটি অ্যান্ড এনফোর্সমেন্ট যেটা আজকে প্রকল্পটি কিনে চালু হলো, এখানে এএসআই যে বিষয় আমি মনে হয় যে অটোমেটিভ
যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইজ এ সেট অফ রেগুলারাইজেশন পাবলিশ বাই অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই প্ল্যাটফর্মটা এত সুবিধে যে যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে গাড়ি যখন প্যাসেঞ্জাররা বসবেন এবং বিশেষ করে যারা মায়েরা আছেন মেয়েরা আছেন তাদের সেফটির জন্য গাড়ি যখন বেরোবে কমার্শিয়াল গাড়ি प्रतिनियत किछुक्षण बादे बादे तादेर इनफॉरमेशन दीते हबे। त्रिपुरा में इस वर्ष सड़क दुर्घटना से होने वाली मौतों की दर में 34% की कमी आई है। राज्य सरकार अगले वर्ष के भीतर अगरतला में AI आधारित ट्रैफिक मॉनिटरिंग प्रणाली शुरू करने की योजना बना रही है। स्मार्ट सिग्नल और वाहनों के व्यवहार ट्रैकिंग के लिए पायलट परीक्षण भी राज्य सरकार ने पहले ही शुरू कर दिया है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। अंतरा देवी ने विधानसभा चुनाव में उत्तम भक्त चौमुहनी और फूलतोली तक 4 किलोमीटर लंबी सड़क का मरम्मत करने का वादा किया, लेकिन चुनाव के बाद अभी तक लोगों ने उनका चेहरा नहीं देखा है। बुधवार को गुस्साए स्थानीय लोगों ने बसेस के साथ सड़क जाम कर दिया और कमला सागर कॉन्स्टिट्यूंसी की विधायिका अंतरा देवी के खिलाफ जमकर विरोध प्रदर्शन किया। बार बार ग्राम पंचायत का दरवाजा खटखटाने के बावजूद कोई अच्छा जवाब नहीं मिला। स्थानीय लोगों ने कहा कि जब तक सड़क मरम्मत का काम शुरू नहीं हो जाता तब तक अभियान जारी रहेगा। ফুলতলি পর্যন্ত যে রুটটা এই রুটটা দীর্ঘদিন আগে শুনছি আমরা রাস্তাটা স্যাংশন হয়েছে। আমরা মাননীয় বিধায়ক অন্তরাদেব সরকার উনি রাস্তাটার কাজ সংস্কারের লেগা দীর্ঘদিন দেখছি এদিকে ডজার টিপার বহুত কিছু আমরা যদি মেডেলিং করছে এদিকে বহুত কিছু করছে সব কিছু করছে, কিন্তু আমরা বুঝলাম না এই যে কাজটা করতে যাইয়া কোনখানে আটকাইছে আমরা উনি জানাইছো না। আমরা राज्य सरकार ने सरकारी स्कूल टीचर्स के लिए लोकेशन शेयर को अनिवार्य कर दिया है। इस प्रक्रिया के तहत टीचर स्कूल कैंपस में प्रवेश करने के बाद ही अपना लोकेशन शेयर कर पाएंगे। राज्य सरकार ने निर्देश जारी किया है कि राज्य भर के सभी सरकारी स्कूलों में कार्यरत शिक्षकों और शिक्षिकाओं को अपने अपने विद्यालय में पहुंचने के बाद अपनी लोकेशन शेयर करनी होगी। राज्य के कुल 4,912 स्कूलों में तैनात लगभग 25,000 शिक्षकों और शिक्षिकाओं को विद्यालय परिसर में प्रवेश करते ही लोकेशन शेयर करना अब अनिवार्य कर दिया गया है। सरकार ने इससे पहले शिक्षकों के लिए ई-अटेंडेंस प्रणाली शुरू की थी। अब उसमें एक और स्तर जोड़ते हुए ई-अटेंडेंस के साथ लोकेशन शेयर भी अनिवार्य कर दिया गया। सभी सरकारी स्कूलों में ई-अटेंडेंस विद शेयर लोकेशन लागू किया गया है। पहले केवल ई-अटेंडेंस सिस्टम ही स्कूलों में लागू था, ऐसा बताया है राज्य के शिक्षा विभाग ने। एक शिक्षक या शिक्षिका को विद्यालय परिसर में प्रवेश करते ही अपने डिजिटल डिवाइस पर शेयर लोकेशन ऑप्शन पर क्लिक करना होगा। यदि ऐसा न किया जाए तो डिवाइस पर लोकेशन शेयर ऑप्शन काम नहीं करेगा। इस प्रक्रिया के पूर्ण होने के बाद संबंधित स्कूल के प्रिंसिपल उस विद्यालय के शिक्षकों की उपस्थिति को एक डिजिटल प्लेटफॉर्म पर अपलोड करेंगे। इस प्रणाली के जरिए राज्य भर के शिक्षकों को लोकेशन सहित पूरी ई-अटेंडेंस की जानकारी मुख्यमंत्री से लेकर सचिव और निदेशक तक रियल टाइम में उपलब्ध होगी। हालांकि शिक्षकों की स्कूल में उपस्थिति दर्ज करने के लिए ई-अटेंडेंस और लोकेशन शेयर अनिवार्य किया गया है, लेकिन शिक्षकों के विद्यालय से बाहर निकलने के समय को रिकॉर्ड करने की व्यवस्था अभी तक लागू नहीं की गई है। शिक्षा विभाग ने पहले ही प्रत्येक जिले के लिए 2 अंतर जिला समितियां गठित कर दी है, जो स्कूलों में आकस्मिक निरीक्षण करेगी। इस समितियों का निर्देश दिया गया है कि वे नियमित अंतराल पर स्कूलों का दौरा करके गुणवत्तापूर्ण शिक्षा सुनिश्चित करने के लिए आवश्यक कदम उठाए और उसकी रिपोर्ट जिला शिक्षा कार्यालय में जमा करे। राज्य के शिक्षा विभाग ने जानकारी दी कि शिक्षकों की उपस्थिति में पारदर्शिता सुनिश्चित कर विद्यालयों के प्रदर्शन में सुधार लाना ही इन सभी पहलों का प्रमुख उद्देश्य है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। बाकी की खबरें अंतराल के बाद। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ
বিশুদ্ধতার স্বর্ণ মন্দির কালিকা জুয়েলার্স আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। बाकी की खबरें कुछ इस प्रकार हैं। 2022 में एग्जाम कंडक्ट कराने के बावजूद एसटीजीटी टीचर्स रिक्रूटमेंट एग्जाम का रिजल्ट अब तक घोषित नहीं किया गया है। इसके विरोध में एक बार फिर से संबंधित कैंडिडेट्स ने जोरदार विरोध प्रदर्शन किया। बुधवार को 2022 के एसटीजीटी परीक्षार्थियों ने शिक्षा भवन के सामने इकट्ठा होकर जोरदार विरोध प्रदर्शन किया। 2022 के सितंबर महीने में स्नातक शिक्षक भर्ती परीक्षा आयोजित की गई थी, लेकिन अब तक उस परीक्षा का परिणाम प्रकाशित नहीं हुआ है, जिस कारण से उनकी नियुक्ति प्रक्रिया भी ठप पड़ी हुई है। इस बीच कई परीक्षार्थियों की आयु सीमा भी पार हो गई है। परीक्षार्थियों ने बताया कि उनका धैर्य अब टूटने के कगार पर है। আমরাও একটা রক্তে মাংসে গড়া জীব, আমাদের মধ্যে একটা ধৈর্যের একটা বাঁধ আছে। এই ধৈর্যের বাঁধ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে। আজকে 3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না, তখন যে সমস্ত বয়স উত্তীর্ণ দাদা দিদিরা অবারিত হয়ে যাচ্ছে বা অবারিত হয়ে গেছে, তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে। ভবিষ্যতে তারা আর কোনো এক্সামে তারা বসতে পারবে না। এই চিন্তা দিনের পর দিন আমাদেরকে কুরে কুরে খাচ্ছে। আমরা চাই সিএম স্যার আমাদের 2022 সালের এসটিজিটির বিষয়টা নিয়ে একটু নজর দিক এবং আমরা যারা কোয়ালিফাইড হয়ে রেখেছি এই রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে যাতে একসাথে স্যার নিয়োগ করে সেই বিষয়টা আমরা স্যারের কাছে একটা আবেদন আকারে রাখতে চাই। सरकार ने सुप्रीम कोर्ट में एक एसएलपी दायर की है, जिसके कारण ये नियुक्ति प्रक्रिया अटक गई है। इस दौरान परीक्षार्थियों ने कई बार टीआरबीटी के चेयरमैन से मुलाकात की, लेकिन कोई ठोस परिणाम नहीं दिखे हैं। परीक्षार्थियों का यही सवाल है कि अगर सुप्रीम कोर्ट का फैसला आने में 15 से 20 साल लग जाए तो क्या उन्हें इतने सालों तक यूं ही इंतजार करते रहना होगा। उन्होंने कहा कि सुप्रीम कोर्ट में दाखिल इस केस की प्रगति क्या है, इसकी भी कोई जानकारी उन्हें नहीं मिली है। তো কেসের ম্যাটার আছে, তো সেটা আমরা করি, এটা সরকার পক্ষ গিয়েছে সুপ্রিম কোর্টে। এখন কেসের ম্যাটারটা কতটুকু এগিয়েছে সেই বিষয়ে আমরা বেশি অবগত না, বাট আমরা অতটুকু জানি যে 3 বছর হয়ে গেছে একটা শিক্ষক নিয়োগের মতো একটা মানে গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা আজকে 3 বছর ধরে আটকে আছে, সেটা একটা ভালো দিক না। त्रिपुरा में 2022 में आयोजित स्नातक शिक्षक भर्ती परीक्षा यानी कि एसटीजीटी परीक्षा इस समय सुप्रीम कोर्ट में कानूनी चुनौती का सामना कर रही है। इसका मुख्य कारण त्रिपुरा हाईकोर्ट में दायर किया गया एक मुकदमा है। मामला आरक्षण नीति को लेकर है। विशेष रूप से ये सवाल उठाया गया कि क्या राज्य सरकार द्वारा एसटी और एससी के उम्मीदवारों के लिए आरक्षण की सीमा 50% से अधिक हो गई है। नियुक्ति प्रक्रिया की पारदर्शिता को लेकर चिंता जताते हुए और मामले के समाधान के लिए सुप्रीम कोर्ट के हस्तक्षेप की मांग करते हुए राज्य सरकार ने सुप्रीम कोर्ट में यह मामला दायर किया। इसी कारण 2022 के एसटीजीटी परीक्षा का परिणाम और इसके बाद की नियुक्ति प्रक्रिया में देरी हो रही है। 2022 की भर्ती में स्नातक स्तर के कुल 232 पदों के लिए अधिसूचना जारी हुई थी, जिनमें से 170 से अधिक पद अनुसूचित जाति उम्मीदवारों के लिए आरक्षित थे। यह आरक्षण वैध है या अवैध, इसी सवाल का स्पष्ट उत्तर पाने के लिए राज्य सरकार ने सुप्रीम कोर्ट में एसएलपी दायर की है। ब्यूरो रिपोर्ट, न्यूज नाउ। दक्षिण रामनगर, राजनगर और जयपुर इन तीनों क्षेत्रों में आम लोग और महिलाएं ड्रग डीलर्स की बढ़ती संख्या से तंग आ चुके हैं। इसके विरोध में इन तीनों क्षेत्रों की महिलाओं ने मिलकर पुलिस को एक डेप्यूटेशन दिया। उन्होंने कहा, मुख्यमंत्री ने नशा मुक्त त्रिपुरा बनाने का आह्वान किया है। इस संबंध में उन्होंने आम लोगों से सहयोग की मांग की है। इस संदर्भ में इन तीनों क्षेत्रों की महिलाओं ने ड्रग डीलर्स के खिलाफ संगठित होकर आवाज उठाया है। लेकिन दुख की बात यह है कि इन सभी प्रयासों के बावजूद इन क्षेत्रों में अभी भी कुछ ड्रग डीलर्स सक्रिय है। ছাত্রামনগর 23 নম্বর বুথের মজুরপাড়া ব্ল্যাকারে জলাখাবস্তি আছে। আজকে কিছুদিন যাবৎ আমাদের সব এলাকাবাসী দুই সমাজ মিলে নেশা মুক্তির লেগে একটা মিটিং বসে। ওই মিটিংয়ে সবাই কইছে যারা যারা নেশা বিক্রি করে তারা যেমন এখন থেকে আর নেশা না বিক্রি করে। আমাদের বুথ প্রেসিডেন্ট সবাই
এখানে উপস্থিত ছিল। তারপরে আমরা সমাজ থেকে কয়ে দিতে যে তোমরা সবাই প্রথম সতর্ক করে দাও, নেশা যারা বিক্রি করছে নেক্সটে যেমন নেশা না বিক্রি করে। তাই আমরা সব গ্রামবাসী आखिरकार गोमती जिले के जिलाधिकारी तारिक कांति चाकमा का ट्रांसफर कर दिया गया है। संबंधित जानकार सूत्रों का मानना है कि यह ट्रांसफर तिपरामौथा के दबाव में आकर लिया गया है। ने प्रशासन के उच्च और मध्य स्तर पर कई तबादले किए हैं। इस तबादला सूची में कुल मिलाकर 13 अधिकारियों के नाम शामिल है। इस सूची के सबसे ऊपर नाम है गोमती जिले के जिलाधिकारी तारिक कांति चाकमा का। उन्हें अब रूरल लाइवलीहुड मिशन के मुख्य कार्यकारी अधिकारी के पद पर नियुक्त किया गया है। उनकी जगह गोमती जिले के नए जिला अधिकारी के रूप में रिंकू लेथार को नियुक्त किया गया है। तारिक कांति चाकमा को गोमती जिले के जिला अधिकारी पद से हटाने के बाद से ही इस फैसले को लेकर तरह तरह की चर्चाएं शुरू हो गई हैं। कुछ दिन पहले एक घटनाक्रम को लेकर तिपरामौथा के साथ उनके रिश्तों में खटास आ गई थी। इसके बाद तिपरामौथा ने उन्हें गोमती जिले के जिला अधिकारी पद से हटाने की मांग जोर शोर से उठाई थी। कई जानकारों का मानना है कि तिपरामौथा के दबाव में आकर ही सरकार ने तारिक कांति चाकमा को इस पद से हटाने का निर्णय लिया है। तिपरामौथा सुप्रीमो प्रद्योत किशोर देबबर्मा से रात में मुलाकात न करने को लेकर ही जिलाधिकारी के खिलाफ मोर्चा खोल दिया गया था। इसके विरोध में मौथा की युवा संगठन ने गोमती जिले के कई सरकारी कार्यालयों में ताले जड़ दिए थे। इस दौरान गोमती जिले के पुलिस अधीक्षक और अतिरिक्त पुलिस अधीक्षक पर भी मौथा के आंदोलन को समर्थन देने का आरोप लगा था। इसके बाद प्रशासन ने इन दोनों अधिकारियों को क्लोज करने का निर्णय लिया। इसी बीच तिपरामौथा और सत्तारूढ़ दल के बीच भी संबंधों में खटास आने लगी थी। विभिन्न अवसरों पर मौथा सुप्रीमो प्रद्योत किशोर देबबर्मा ने सोशल मीडिया पर अपने बड़े सियासी साझेदार को धमकी तक देनी शुरू कर दी थी। आखिरकार प्रद्योत किशोर देबबर्मा की धमकी के आगे प्रशासन ने सिर झुका ही दिया, ऐसा मानना है संबंधित राजनीतिक और प्रशासनिक हलकों का। ब्यूरो रिपोर्ट, न्यूज़ नाउ। राजधानी के बीचों बीच स्थित एक मेडिकल हॉल पर मरीज को एक्सपायर्ड इंजेक्शन लगाने का आरोप लगाया गया है। यह घटना लाल बहादुर चौमुहनी स्थित ऋत्विक मेडिकल हॉल में हुई। मरीज को इंजेक्शन लगाने के बाद मरीज के परिजनों ने देखा कि इंजेक्शन की शीशी एक्सपायर्ड हो चुकी थी। मरीज के परिजनों ने बताया कि इंजेक्शन लगाने के बाद मरीज की हालत और बिगड़ गई। এখানে যে পুশ করার পরে ইঞ্জেকশনটা প্রথমত আমরা দিচ্ছি না। আমি পুশ করার পরে আমি ভাইয়ালটা যখন ফালাইছে তো হাতে লইয়া দিয়ে 2025-এর মার্চের এক্সপায়ার্ড হয়েছে। ঠিক আছে, ওর শরীর এখন ঠিক আছে, ডাক্তারেরও ফোন করছি। এটাই এই বিষয়টা আর কি, তারা এতটা যিনি পুশ করতেন ওনার কোনো এসব কোর্স করা আছে কি এটা আমি জানি না। এখানে স্টাফি, দোকানের স্টাফি তারা। পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম রুবিতা দেব। এখন আপনারা কি আইনের কোনো পদক্ষেপ বলতে আজই আমার। बाकी के न्यूज अपडेट्स के लिए देखते रहिए न्यूज़ नाउ। शुभ रात्रि। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেস্ট, আহা লং তরাই বেস্ট। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। আপনি দেখছেন
নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা হ্রাস করতে রাহবীর প্রকল্প, হিট অ্যান্ড রান স্কিম এবং ক্যাশলেস স্কিম লাগু করেছে রাজ্য সরকার। এক্ষেত্রে আইনি প্রয়োগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হবার আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। সরকারের ক্রমাগত প্রয়াসে ইতিমধ্যেই রাজ্যে সড়ক দুর্ঘটনার মাত্রা অনেকাংশে কমেছে এবং দুর্ঘটনাজনিত প্রাণহানির ঘটনাকে শূন্যের কোঠায় নিয়ে আসার উদ্দেশ্যে কাজ করছে রাজ্য সরকার। এক্ষেত্রে রাহবীর প্রকল্প, হিট অ্যান্ড রান স্কিম এবং ক্যাশলেস স্কিম লাগু করেছে রাজ্য সরকার। বুধবার সড়ক সুরক্ষা অভিযানের অঙ্গ হিসেবে 16টি জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স বিতরণ অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীর বিবেকানন্দ ময়দানে হয় এদিনের এই অনুষ্ঠানটি। বীর প্রকল্প, যেটা আগে সুনাগরিক প্রকল্প ছিল, এমওআরটিএইচ আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয় 21শে এপ্রিল 2025-এ এই প্রকল্প চালু করেছে। এখানে এই বিষয়ে কথা বলা হয়েছে, যদি তাৎক্ষণিক কোনো ব্যক্তি যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন তাকে যদি সাহায্য করে হসপিটালে নিয়ে যান, তাহলে উনাকে 25,000 টাকা এবং একটি সার্টিফিকেট প্রদান করা হবে। হিট অ্যান্ড রান স্কিম এটা চালু হয়েছে 25শে ফেব্রুয়ারি 2022। সেখানে মৃত ব্যক্তিকে 2 লাখ টাকা অবধি দেওয়া যাবে এবং যারা গুরুতর আহত হবে তাকে 50,000 দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবং এখানে 5 মে 2025-এ যে কোনো 7 দিনের জন্য যে একটু আগে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর বলেছেন যে যদি দেখা যায় যে আমাদের ত্রিপুরা সরকার থেকে সেই এটা চালু করেছেন, যদি দেখা যায় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ব্যক্তিকে ওখানে চিকিৎসার যে কোনো আমাদের যে অনুমোদিত যে হাসপাতাল, সেখানে ট্রিটমেন্ট হলে 1,50,000 টাকা সেখানে তার চিকিৎসার ব্যবস্থা সেখানে করা হয়েছে। বুধবার থেকে বাধ্যতামূলক করা হয়েছে গণপরিবহন ব্যবস্থায় ভিএলটি বা গাড়ির অবস্থান নিরীক্ষণ ডিভাইস সক্রিয় রাখা। এর মাধ্যমে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বলেছেন যে নির্ভয়া ফান্ড স্কিম, যেটা নির্ভয়া কাণ্ডের পরে এই ফান্ড স্কিম করেছে, সেটা 2018 সালের 25শে অক্টোবর ভারত সরকারের যে এমআরটিএইচ আছে তাদের যে নির্দেশ যে সব ধরনের যে গণ পরিবহন যানবাহন আছে 2019 সালের 1 জানুয়ারি থেকে এই ভেহিকেল লোকেশন ট্র্যাকিং, যেটা বিএলটি ডিভাইস এবং ইমার্জেন্সি বটম, সেটা বাধ্যতামূলক বসাতে হবেই। তো আজকে আমরা সেটার ইনগুরেশন করলাম এবং আমি আশা করি এতে করে আরো যে পার্সেন্টেজ আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের যে পার্সেন্টেজ, সেটা ত্রিপুরাতে এই যে মেকানিজম সেটা স্টার্ট হওয়ার সুবাদে সেটা আমাদের লাভ হবে। আজ রাজ্যে এএসআই 140 স্পেসিফিকেশন সেই অনুযায়ী ভেহিকেলস ট্র্যাকিং প্ল্যাটফর্ম অর সেফটি অ্যান্ড এনফোর্সমেন্ট, যেটা আজকে প্রকল্পটি এখানে চালু হলো। এখানে এএসআই যে বিষয়, আমি মনে হয় যে অটোমেটিভ যে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ইজ এ সেট অফ রেগুলারাইজেশন পাবলিশড বাই অটোমেটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। এই প্ল্যাটফর্মটা এত সুবিধে যেটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে গাড়ি যখন প্যাসেঞ্জাররা বসবেন এবং বিশেষ করে যারা মায়েরা আছেন, মেয়েরা আছেন, তাদের সেফটির জন্য গাড়ি যখন বেরোবে, কমার্শিয়াল গাড়ি, প্রতিনিয়ত কিছুক্ষণ বাদে বাদে তাদের ইনফরমেশন দিতে হবে। ত্রিপুরায় এই বছর সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর হার হ্রাস পেয়েছে 34%। আগামী বছরের মধ্যে আগরতলায় এআই ভিত্তিক ট্রাফিক পর্যবেক্ষণ চালু করার পরিকল্পনা করছে রাজ্য সরকার। স্মার্ট সিগন্যাল এবং যানবাহনের আচরণ ট্র্যাকিং এর জন্য পাইলট পরীক্ষাও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জার্নালিজমের প্রয়োজন দক্ষতার। এই ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তদের নিয়ে নিয়মিত করতে হবে কর্মশালা। ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আয়োজিত কর্মশালায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।
সাংবাদিকতা বা জার্নালিজমে রয়েছে বিভিন্ন বিভাগ। জার্নালিজমে প্রয়োজন দক্ষতার। এই ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তদের নিয়ে নিয়মিত করতে হবে কর্মশালা। বুধবার ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে আয়োজিত কর্মশালায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় এই কর্মশালা। 33 বছর হয়ে গেছে এখানে ত্রিপুরাতে হয়েছে। আমরা তো আগে জার্নালিস্ট বলতে একই জার্নালিস্ট করতাম, এক ধরনের সব কাজ উনি করবেন, স্পোর্টসেরই হোক, ক্রাইমের বিষয়ে হোক। এখন ক্রাইম রিপোর্টারও হয়ে গেছে, জার্নালিজমের রিপোর্টারও আলাদা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন স্তরে। এবং যেটা প্রণববাবু বলেছেন যে ওয়ার্কশপ, এই বিষয়টা আমরা কিন্তু আগে আমাদের যে স্থান থেকে আমি এসেছি এগুলো আমাদের মানে নিয়মিত হতো ওয়ার্কশপ। ঠিকই বলেছেন উনি। এখন যখন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দক্ষতা উন্নয়ন, কারণ আমরা অনেক সময় অনেক জায়গায় চাকরি হোক আর যে কোনো বিষয়ই হোক, আমরা যখন দায়িত্ব পাই তো এক এক সময় ভাবি যে আই এম হোস্ট অন মাই সেলফ, আমি সব জানতাম। কিন্তু আসলে জানার শেষ নেই, অন্তহীন জান। এখন সবকিছুরই একটা নিয়মাবলী আছে। যারা জ্ঞান বৃদ্ধি করেছেন, জ্ঞানপ্রাপ্ত হয়েছেন, সেই প্রাপ্তি অন্য মানুষদের, অন্য যারা আছে এই প্রফেশনকে তাদেরকে দেওয়া। ক্রীড়া সাংবাদিকদের কাজ ততটা সহজ নয়, এটা একটা শিল্প, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনেকে খেলাধুলা করে, বিভিন্ন খেলা এখন সবাই জানে, কিন্তু খেলোয়াড়রা যত না জানে তার থেকে বেশি কিন্তু আমি যা বুঝি জার্নালিজম, এই জার্নালিজমে যারা আছে জার্নালিস্ট তারা কিন্তু আরো বেশি বুঝতে হয় এক একটা টার্ম, এবং তাকে যে কালেক্ট করা সমস্ত খেলার বিষয়ে এনে একটা সংবাদের মাধ্যমে সেটাকে পরিবেশ করা সমস্ত মানুষের কাছে, এটা একটা বিরাট আর্ট। আমি বলবো এটা ইজি না। কিন্তু এখন আমি হার্ডেল দিচ্ছি, আমি জানি যে আমার লেফট পাটা এভাবে যাবে হার্ডের উপরে, রাইট পাটা আমার এটা হরিজন্টাল টু দ্য গ্রাউন্ড, এতটুকু জানি। কিন্তু এই যে বিষয়টা স্পোর্টসম্যান তো বলতে পারবে না, সেটা জার্নালিজমে যে থাকে স্পোর্টস জার্নালিস্ট, সে কিন্তু মানে সুন্দরভাবে ব্যাখ্যা করে যখন সাধারণ মানুষের কাছে সেটা পরিবেশন করে, আমরাও কিন্তু শুনি, বুঝি, বা এত সুন্দর, এত ইজি না। কিন্তু এই সাবজেক্টটা এত ইজি না, তার কত ডেপথে গেলে সেটা সম্ভব হয়। আমি জানি উনি বইও লিখেছেন। প্রতি বছর 2রা জুলাই দিনটিকে উদযাপন করা হয় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস হিসেবে। চ্যাম্পিয়ন ফেয়ার প্লে রিপোর্টিং উইথ ইন্টিগ্রিটি অ্যান্ড ইম্প্যাক্টের মূল প্রতিপাদ্য নিয়ে এই দিনটি পালনের মধ্য দিয়ে উৎসাহিত করা হয় নীতিগত সাংবাদিকতাকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিশ্চিতভাবেই রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রিসভায়। বৃহস্পতিবার দুপুর 1:30টায় হবে শপথ গ্রহণ। এই বিষয়ে সংশ্লিষ্টদের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাজভবন কর্তৃপক্ষ। শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার বেলা 1:30 শপথ গ্রহণ করতে চলেছেন রাজ্যের মন্ত্রিসভার নতুন সদস্য বা সদস্যরা। মঙ্গলবার রাত 9:30 নাগাদ রাজভবনের অলিন্দে যখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কনভয় প্রবেশ করে, তখন থেকেই বিষয়টি নিয়ে আলাপ আলোচনা শুরু হয়ে যায় মন্ত্রিসভার বাকি সদস্যদের মধ্যে। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি নিয়ে প্রায় 25 মিনিট রাজ্যপালের সঙ্গে সবিস্তার আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মন্ত্রিসভায় রদবদল নিয়ে রাজ্যপালকে অবহিতও করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 8 মার্চ 2023 তারিখে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সঙ্গে গঠন করা হয় তার মন্ত্রিসভাও। বর্তমানে মোট 11 জন মন্ত্রী নিয়ে সরকার পরিচালনা করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই ক্ষেত্রে মোট 8টি জেলার মধ্যে 6টি জেলা থেকেই রয়েছে রাজ্য বিধানসভার সদস্য। পশ্চিম ত্রিপুরা জেলা থেকে সর্বাধিক 4 জন সদস্য রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। এরপরই খোয়াই এবং ঊনকোটি জেলা থেকে রয়েছেন যথাক্রমে 2 জন করে মন্ত্রী। এক্ষেত্রে গোমতী উত্তর ত্রিপুরা জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলা থেকে 1 জন করে মন্ত্রী রয়েছেন রাজ্য মন্ত্রিসভায়। তবে দ্বিতীয় মানিক সাহার সরকারের মন্ত্রিসভায় ধলাই এবং সিপাহীজলা জেলা থেকে নেই কোনো মন্ত্রী। বর্তমানে রাজ্য সরকারের রয়েছে মোট 51টি দপ্তর। সবচেয়ে বেশি দপ্তরের দায়িত্ব পালন করছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য মন্ত্রিসভার মোট 11 জন মন্ত্রীর মধ্যে 8 জন মন্ত্রী হলেন ভারতীয় জনতা পার্টির। এক্ষেত্রে শরিক তিপ্রা মতার মন্ত্রী রয়েছেন 2 জন।
তিপ্রামথার বৃষকেতু দেববর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যমন্ত্রী হিসেবে। অপর শরিক আইপিএফটির মন্ত্রী রয়েছেন একজন। রাজ্য মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি চূড়ান্ত হয়ে গেলেও এক্ষেত্রে কে বা কারা মন্ত্রী হচ্ছেন এই বিষয়টি নিয়ে বুধবার রাত্রি 9টা পর্যন্ত কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে এক বা একাধিক মন্ত্রী শপথ নিচ্ছেন এই বিষয়টি যেমন স্পষ্ট করা হয়নি, তেমনি স্পষ্ট করা হয়নি মন্ত্রিসভা থেকে কেউ বাদ পড়ছেন কিনা। বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা রয়েছে সংশ্লিষ্ট মহলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আদালত অবমাননার অভিযোগে 6 মাসের কারাদণ্ড দেওয়া হলো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যেদিন শেখ হাসিনা বাংলাদেশে আসবেন বা যেদিন আত্মসমর্পণ করবেন সেদিন থেকেই তাঁর সাজার মেয়াদ শুরু হবে বলে জানালো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালত অবমাননার মামলায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসের কারাদণ্ডের কথা ঘোষণা করল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল ঘোষণা করেছে এই সাজা। আদালত অবমাননার মামলায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময়ে দেশ ছেড়ে বেরিয়ে এসেছিলেন শেখ হাসিনা। আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে এক আইনজীবী নিয়োগ করে আদালত। জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মামলা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রেক্ষিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ও ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে গত 30 এপ্রিল আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেদিন অভিযোগ গ্রহণ করে 15 মের মধ্যে অভিযুক্তদের জবাব দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। কিন্তু ওই দিন কোনো জবাব দাখিল না করায় তাদের 25 মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দেওয়া হয় নির্দেশ। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা দেননি। এই অবস্থায় ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে বলে জানায় প্রসিকিউটর। গত কয়েক মাস আগে শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়। তাকে বলতে শোনা যায়, আমার বিরুদ্ধে 227টি মামলা হয়েছে, তাই 227 জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি। পরে সিআইডি ওই কথোপকথনের ফরেনসিক পরীক্ষা করে প্রকাশ্যে আনে সত্য। এরপরে আদালত অবমাননার আবেদন দাখিল করা হয় ট্রাইব্যুনালে। শেখ হাসিনার পাশাপাশি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলা। বৃহস্পতিবার সকাল 11টায় খার্চি পুজো এবং মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গার্ড অফ অনারের মধ্য দিয়ে বুধবার সন্ধ্যায় সম্পন্ন হল চতুর্দশ দেবতার স্নান যাত্রা। মেলায় আসা দর্শনার্থীদের সুরক্ষার দিকে বিশেষ নজর দেওয়া হবে। পুলিশি নজরদারির পাশাপাশি জায়গায় জায়গায় বসানো হবে সিসি ক্যামেরাও। এমনটাই জানান মেলা কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী। মেলা প্রাঙ্গণকে নেশামুক্ত রাখার জন্য নিয়োজিত করা হবে ত্রিপুরা রাজ্য রাইফেলের প্রায় 1,500 জওয়ান, জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী।